কি খবর সবার? আসসালামু আলাইকুম। আহ, রুবেল হেয়ার। ফেসবুক লাইভে আসছি নার্সিং ভর্তি পরীক্ষা 2020-21-এর কিছু আপডেট দেওয়ার জন্য এবং যারা আমাকে নতুন শুনছেন তাদের কাছে পরিচিত হওয়ার জন্য, প্লাস নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে যে আপনারা অনেক কিছু জানেন না সেগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি উত্তর দেওয়ার ট্রাই করব। সো আই হোপ আপনারা শেষ পর্যন্ত থাকবেন। uh, let's start our discussion and let's wait for a few minutes basically because অনেকেই যুক্ত হতে একটু সময় লাগবে। সো আমরা একটু সময় নিচ্ছি, 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা মূল আলোচনা শুরু করব। Before that let me share this live into our Facebook groups. Okay. um, so সবাই কেমন আছেন আর আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে মাইক্রোফোন ইউজ করছি না, আজকে ডিরেক্ট ফোন থেকেই কথা বলছি। সাউন্ড কোয়ালিটি কেমন আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের মধ্য থেকে যদি কেউ আমার সাথে কথা বলতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আম, আমি চেষ্টা করব আপনাকে লাইভে আনার জন্য। ওকে। সো আমাদেরকে এই মুহূর্তে 18 স্টুডেন্ট শুনতে পাচ্ছেন, সরি 28। সো আমরা একটু ওয়েট করব, দেন আমরা মূল আলোচনা শুরু করব। ওকে, সো আমাদের লাইভটি আজকে শেয়ার করে দিচ্ছি এখনই। আপনারাও যদি কেউ পসিবল হয় শেয়ার করুন আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে এবং ফেসবুক গ্রুপে, আর আমাকে মেনশন করতে পারেন। আর আপনারা সবাই কেমন আছেন আগে কমেন্ট করে জানান। আগে একটু হাই হ্যালো করি সবার সাথে, দেন আমরা আলোচনা শুরু করব। ওকে। সো আমি একটু ভিডিওটা আমাদের শেয়ার করছি আমাদের গ্রুপগুলোতে যাতে সবাই আমাদের কথা ঠিকভাবে শুনতে পায়। আর আমার কথা এবং সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি কমেন্ট করে জানাতে থাকেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আলোচনা শুরু করব। ওকে। অ্যান্ড অনেক দিন হয়ে গেল নার্সিং ভর্তি পরীক্ষার কোনো আপডেট নেই, আর আমিও লাইভে আসছি না অনেক দিন ধরে। দ্যাটস ওয়াই আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসা, আর আপনাদের আহ, খোঁজ খবর নেওয়ার জন্য, প্লাস আপনাদের প্রিপারেশন কেমন সেগুলো জানার জন্য। ওকে। হুম। সো মোটামুটি 50 প্লাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহ, অনেকেই বলছেন সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ আমাকে কনফার্ম করার জন্য। আর আই গেস আপনারা সবাই ভালো আছেন, আমিও আহ, ভালো আছি। আর নার্সিং ভর্তি পরীক্ষার বেসিক্যালি আজকে কিছু আপডেট দিব। আর আসলে ওরকম কোনো আপডেট নেই, জানা কথাই হয়তো রিপিট করতে হবে। ওকে, আপনারা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এক্সেপ্ট নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে বা সার্কুলার কবে দিবে, এই প্রশ্নটা ছাড়া অন্য কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেটা করতে পারেন। আর ওকে, সো হিয়ার উই আর। ওকে, সো আমি কমেন্ট পড়বো, এক এক করে আপনাদের কমেন্টের উত্তর দিব। আর সম্ভব হলে আমাদের লাইভটি আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং নার্সিং ভর্তি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কোয়েশ্চেন জানতে চান এরকম কিছু হলে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব আমার নলেজের মধ্যে থাকলে অবশ্যই উত্তর দেওয়ার ট্রাই করব। ওকে। সো সাউন্ডে প্রবলেম একজন বলছেন, ইজ ইট সো? ওকে, মেবি নেট প্রবলেম হতে পারে। সো ওকে, ওকে, আই থিঙ্ক সাউন্ড ইজ ওকে। ওকে, এখন কাউকে লাইভে নিচ্ছি না, একটু পর আমরা লাইভে নিব। যদি কেউ লাইভে কথা বলতে চান সেক্ষেত্রে আমি চেষ্টা করব লাইভে আপনাকে নেওয়ার জন্য। ওকে।
সো অনেকেই বলছেন সাউন্ড প্রবলেম, অনেকেই বলছেন সাউন্ড ইজ ওকে। সো তাহলে আপনারা একটু ওয়েট করুন, আমি সাউন্ডটা ঠিক করি। ওকে, সো আই থিঙ্ক এখন আপনারা কেমন শুনতে পাচ্ছেন প্লিজ কমেন্ট করুন। আই থিঙ্ক আগের থেকে এখনকার সাউন্ড কোয়ালিটি অনেকটা বেটার। এরপরেও যদি কোনো প্রবলেম মনে করেন, আই থিঙ্ক ওটা সলভ করা আমার পক্ষে সম্ভব নয়। এখন কমেন্ট করুন এখন সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, সো এবং আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করুন। জি, রিমি বলছে, নুভা ইসলাম, রূপা নুভা আহমেদ রিমি, সে আসসালামু আলাইকুম বলছে। ওকে, সো বেসিক্যালি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রতি বছর নর্মালি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার পরপরই নার্সিং ভর্তি পরীক্ষাটা হতো। সো এবছর, মানে এই বছর না, এটা বেসিক্যালি 2020-এর পরীক্ষা এখনও পোস্টপন করা হয়েছে, যেটা মানে এখনও পরীক্ষা হয়নি 2020 সালের যে ভর্তি পরীক্ষাটা। সো সেটা হবে 2021 সালে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 2020-এর পরীক্ষাটা 2021 সালে হচ্ছে কোভিড সিচুয়েশনের জন্য। সো এটার জন্য আমাদেরকে এখনও ওয়েট করতে হচ্ছে। সবারই কিছু না কিছু ক্ষতি হয়েছে কোভিডের জন্য, অনেকের লেখাপড়া একটু পিছিয়ে গেছে, আবার অনেকে মনে করছেন ইয়ার লস হবে। আসলে ইয়ার লসের ব্যাপার না, এখানে সময়টা এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ সময়টাকে বৃদ্ধি করা হয়েছে। ওকে, সো অনেকেই বলছেন সাউন্ড প্রবলেম সলভ হয়ে গেছে, থ্যাংক ইউ কমেন্ট করে শিওর করার জন্য। ওকে, আর যেটা বলছিলাম যে 2020-এর পরীক্ষাটাই, নার্সিং ভর্তি পরীক্ষাটাই এখনও হয়নি। সো এটা হবে হয়তো জুন বা জুলাই মাসে, মোস্ট প্রবাবলি, সম্ভবত। এটা আপনাদেরকে আপডেট বলে রাখছি। সো জুন জুলাই মাস পরীক্ষা হতে পারে, এরকম মাথায় নিয়েই কিন্তু প্রস্তুতি নিতে থাকেন। সো সার্কুলার হয়তো ইতোমধ্যেই দিয়ে দিবে। আসলে এখন তো 1 সপ্তাহের লকডাউন চলছে, সো 1 সপ্তাহের লকডাউনের পর সিচুয়েশন জানা যাবে। সো আমরা জানি ডেন্টাল ভর্তি পরীক্ষার সামনে এবং গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষারও আবেদন 15 এপ্রিল থেকে মোস্ট প্রবাবলি শুরু হয়েছে। সো আপনি একটু পরে প্রশ্ন করুন, আমি বেসিক কিছু আলোচনা আগে করে নিই, আগে একটু শুনুন আমাকে, কারণ এখন যদি কমেন্ট করেন আমি অনেকের কমেন্ট পড়তে পারবো না, বিকজ আমি নিজে আলোচনা করছি এখন। সো প্লিজ আপনারা একটু ওয়েট করে দেন কমেন্ট করুন, আমি বলবো আপনাদেরকে কখন প্রশ্ন এবং অ্যান্সার করব আমি, তখন মানে আপনারা কখন প্রশ্ন করবেন আমি কখন অ্যান্সার করব, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার সেশন একটু পরেই শুরু করছি। সো আগে আমাকে একটু শুনুন আমি কি বলতে চাচ্ছি এবং কি ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। ওকে, সো যেটা বলছিলাম যে 2020-এর পরীক্ষাটা এবছর হচ্ছে মেবি জুন বা জুলাই মাসে হতে পারে, এটা আনুমানিক, আমি নিজে থেকে বলছি, এটা কোনো অথেন্টিক ইনফরমেশন না। যেহেতু অনুমান করা যায় যে মোটামুটি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার পরপরই নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়। তো আমাদের 28শে মার্চ, অর্থাৎ মার্চ মাসের 28 তারিখে আমাদের একটা মিটিং হয়েছিল নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে বা কখন হবে সেগুলো সম্পর্কে। সো সেগুলোর থেকে আমরা, আমাদের দুর্ভাগ্য, আমাদের কোনো অথেন্টিক লোক সেখানে না থাকার কারণে আমরা সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে আমরা সেটা কেউ জানি না। বাট আমরা এটা অনুমান করতে পারি যে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার পরপরই নার্সিং ভর্তি পরীক্ষাটা হবে। আসলে মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনেক, স্বাস্থ্য মন্ত্রণালয় এটাকে অনেক বড় করে দেখে এবং এটা অলরেডি হয়ে গেছে 2 তারিখ। সো আমরা আশা করতে পারি যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষাটাও খুব শীঘ্রই একটা আমরা তারিখ জানতে পারবো। ওকে, সো এখন আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা অনেকেই
নার্সিং সম্পর্কে অনেকে জানেন না, হয়তো অনেকে জানেন যারা অনেক আগে থেকে আমাদের গ্রুপের সাথে বা আমার রিয়ামস নার্সিং ব্লগ পেজের সাথে অথবা আমার ইউটিউব চ্যানেল রিয়ামস ব্লগের সাথে যারা যুক্ত আছেন তারা মেবি ভিডিওর মাধ্যমে নার্সিং ভর্তি পরীক্ষার ইনফরমেশনগুলো জানতে পেরেছেন, বা অন্য গ্রুপ থেকেও জানতে হয়তো পেরে থাকতে পারেন, অথবা আপনার পরিচিত যদি কোনো নার্সিংয়ে কেউ থেকে থাকে তাহলেও আপনি জানতে পারবেন। বাট অনেকেই জানে না যারা ইতিমধ্যে বা রিসেন্টলি আমাদের গ্রুপে যুক্ত হয়েছে, তাদের মনে অনেক কোয়েশ্চেন, অনেক প্রশ্ন। সো এই জিনিসগুলো আজকে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আপনাদের কোয়েশ্চেন থাকলে এখনই করতে পারেন, আমি একটু আগে জোর করে থামিয়ে দিয়েছি আপনাদেরকে কোয়েশ্চেন করার জন্য। সো চাইলে এখন প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব প্রশ্ন অনুযায়ী আপনাদের উত্তর করার জন্য। ওকে, সো অনেকেই প্রশ্ন করে থাকেন যে কলেজ চয়েস কিভাবে দেব। সো এখনই এটা নিয়ে বেশি টেনশন করার কিছু নেই, একটু ওয়েট করুন, সার্কুলার অবধি ওয়েট করুন, বিকজ এবছর বিএসসিতে কিছু কলেজ বৃদ্ধি পাবে এবং ডিপ্লোমাতেও এবং মিডওয়াইফারিতেও সম্ভবত কিছু কলেজ বৃদ্ধি পাবে। সো এখন দেখা গেছে এখন পর্যন্ত বিএসসিতে কলেজ আছে 13টা, সো মেবি এই বছর 20টা হয়ে যেতে পারে, বা এরকম মানে আরও 7-8টা বা 10-12টা বাড়তে পারে কলেজ সরকারি। ডিপ্লোমা এবং মিডওয়াইফারির ক্ষেত্রেও সেমসও কলেজ বৃদ্ধি পাবে। সো এখন বেসিক্যালি আপনি আগে টার্গেট করুন যে আপনি কোন কলেজে পড়তে চান। এই যে বিএসসিতে 13টা আছে সেটার থেকে আপনি কোনটাতে পড়তে চান, সেক্ষেত্রে আপনি ওই যেইটাতে পড়তে চান সেটা ফার্স্ট চয়েস দিবেন। এছাড়া আপনি টোটাল 10টা চয়েস দিতে পারবেন, ঠিক আছে? সো আপনি টোটাল 10টা নার্সিং কলেজ চয়েস দিতে পারবেন বা 10টা ইনস্টিটিউট চয়েস দিতে পারবেন। তবে আপনি যেইটাতে পড়ার আগ্রহ বা যে জেলাটাতে পড়তে আগ্রহ আপনার বেশি, সেটাতে আপনি ফার্স্ট চয়েস দিতে পারেন। কিন্তু এখানে আরও অনেক ব্যাপার আছে, সেটা সার্কুলার পর্যন্ত ওয়েট করেন, আমি পরে আবার লাইভ করে সেটা ডিসকাস করব। ওকে, সো আমি একটু পরেই কমেন্ট ধরে ধরে প্রশ্নের উত্তর দিব। ওকে, সার্কুলার কথা যেটা বললাম যে সার্কুলার হয়তো ইতোমধ্যেই দিবে, রিসেন্টলি দিবে, আর যে কোনো আপডেট এলে আমি আরেকটা লাইভ এসে সেটা আপনাদের সাথে ডিসকাস করব। ওকে, অ্যান্ড অনেকেই বলছেন যে আমি কেমন আছি। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আর আরেকজন লিখেছেন ভাইয়া নার্সিংয়ে ক্যারিয়ার হিসাবে কেমন। জি, নার্সিংয়ে ক্যারিয়ার হিসাবে অনেক অনেক ভালো, অনার্স এবং অন্যান্য পড়াশোনার থেকে। দেখেছি আপনি যদি ন্যাশনালে পড়েন বা একটা ইউনিভার্সিটিতে পড়েন, এরপর আপনি কি করবেন, হয়তো ব্যাংক বা বিসিএস বা অন্যান্য যে জব সাইড মার্কেটগুলো আছে সেগুলোতে ট্রাই করবেন, কিন্তু সেখানে অনেক কম্পিটিশন বেশি ফার্স্ট অফ অল, অ্যান্ড জব পাওয়ার কোনো গ্যারান্টি নেই, এবং অনেক ক্ষেত্রে জানা যায় যে ঘুষ টুস ছাড়া আসলে অন্য জায়গাতে জব হয় না। তো সেদিক থেকে আমি মনে করি নার্সিংটা অনেক অনেক এগিয়ে আছে, বিকজ আপনি ডিপ্লোমা ইন নার্সিং 3 বছরের কোর্স অথবা বিএসসি নার্সিং 4 বছরের কোর্স, ওই কোর্স শেষে আপনি যে কোনো একটা প্রাইভেট হসপিটালে প্রথমেই জব করতে পারেন নার্স হিসাবে। এবং আপনার যদি পড়াশোনা ভালো থাকে, আপনি দেখা যাচ্ছে বিএসসি নার্সিং করে আপনি টিচার হিসেবে নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে যোগ দিতে পারেন। এছাড়াও নার্সিংয়ে আরও অনেক কাজের, নার্সিং প্রফেশন থেকে আরও কাজের অনেক ক্ষেত্র আছে, যেমন রিসার্চে কাজ করা যায়, বিভিন্ন স্কুলের নার্স লাগে, বিভিন্ন ইন্ডাস্ট্রির নার্স লাগে, বিভিন্ন গার্মেন্টস বড় বড় ফ্যাক্টরি সেগুলোতে নার্স লাগে, দেন বিভিন্ন আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী সেগুলোতেও নার্স প্রয়োজন হয়, দেন আপনার ইপিজেডে নার্স লাগে, বিমানেও এয়ারলাইন্সেও নার্সের প্রয়োজন আছে, এম্বাসিতে নার্সের প্রয়োজন আছে। সো নার্সের অনেক চাহিদা আছে, এবং দেশে ছাড়াও অ্যাব্রডেও অনেক সুযোগ সুবিধা আছে, নার্সের চাহিদা রয়েছে। সো পেশা হিসাবে আমি মনে করি অন্যান্য অনার্সের থেকে, ন্যাশনালে পড়ার থেকে ডিপ্লোমা নার্সিং বা বিএসসি নার্সিং পড়াটা অনেক অনেক ভালো সিদ্ধান্ত হবে আপনার জন্য। স্যালারির কথা বলতে গেলে আপনি যদি কোর্স শেষে প্রথমেই একটা প্রাইভেট হসপিটালে জব করেন, ওই হসপিটালের একটা বেতন কাঠামো থাকে, সেটা অনুযায়ী আপনি জব করতে পারবেন। তবে বেশিরভাগ ভালো মানের হসপিটাল যেগুলো স্ট্যান্ডার্ড অর্থাৎ টার্সিয়ারি লেভেল হসপিটাল, যেমন ইউনাইটেড, স্কয়ার বা এভার কেয়ার যেটা আগে অ্যাপোলো ছিল, সো এইসব হসপিটালে স্যালারি স্ট্রাকচার অনেক ভালো। এরপরে হচ্ছে মধ্যম মানের ভালো হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটাল যেগুলো, সেগুলোতে সো মোটামুটি ভালো মেডিকেল কলেজ হসপিটালগুলোতে স্যালারি 20-এর বেশি হয়ে থাকে নর্মালি, তবে হসপিটাল ভেদে কম বেশি হতে পারে। মোটামুটি 20-এর মতো স্যালারি স্টার্টিংয়ে, আর কিন্তু কম বেশি হতে পারে হসপিটাল ভেদে। সো প্রত্যেকটা হসপিটালের একটা বেতন কাঠামো আছে। আর গভর্নমেন্ট জব হলে তো ভালো, গভর্নমেন্ট জবে স্যালারি স্ট্রাকচার হচ্ছে আপনার 10ম গ্রেডে বেতন পাবেন এবং সেকেন্ড ক্লাস অফিসার সমমান মর্যাদা। সো সেখানে অনেক গভর্নমেন্ট জবে অনেক
সুযোগ সুবিধা রয়েছে অ্যাজ ইউ নো। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন নার্সিংয়ে, সেক্ষেত্রে আবার আপনি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে যখন সার্কুলার হবে গভর্নমেন্ট নার্সিং জবের, তখন ওই সার্কুলারে এমসিকিউ পরীক্ষা আছে, দেন রিটেন পরীক্ষা আছে, দেন ভাইবা আছে। সো অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেপ অতিক্রম করে কিন্তু আপনি গভর্নমেন্ট নার্স হিসাবে যোগদান করতে পারবেন। ওকে, সো গোয়িং টু নেক্সট কমেন্ট, যেটা বলছে একজন, ওকে, ছেলে মেয়ে নার্সিংয়ের কথাটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি অলরেডি, সেটা দেখে নেবেন, আমার চ্যানেলে আছে এবং আমার এই পেজে ভিজিট করলেও পেয়ে যাবেন। সো ছেলে মেয়ে নার্সিং প্রফেশন এমন একটা প্রফেশন, মহান প্রফেশন, এখানে ছেলে মেয়ের কোনো বিভেদ নেই। তবে বিভেদটা হচ্ছে প্রবেশের ক্ষেত্রে। ছেলেদের এখন পর্যন্ত 10%, মেয়েদের 90%, অর্থাৎ 100টা সিট হলে 10 জন ছেলে 90 জন মেয়ে নার্সিং প্রফেশনে ভর্তি হতে পারে। ওকে, ভর্তি পরীক্ষার মাধ্যমে, এবং সরকারি বেসরকারিতে একই সিস্টেম। বেসরকারিতেও 10% ছেলে 90% মেয়ে, এবং এই বছর সেটা 10% থেকে হয়তো বা 20% হতে পারে। যদি সেটা 20% হয়, সেটা সার্কুলারে আপডেট উল্লেখ করা থাকবে, আমরা সেটা সার্কুলার দেখে আমরা জানতে পারবো এবং আপনাদেরকে এইভাবে লাইভে এসে আপনাদের সাথে আলোচনা করব। আর ওকে, সো ছেলেদের ক্ষেত্রে নার্সিং যেমন অন্যান্য পেশাতেও কিন্তু ছেলে মেয়ে উভয়ই পেশা হিসেবে গ্রহণ করতে পারে, আমি সেটা ভিডিওতেও বলেছি। এবং নার্সিংও কিন্তু, বা মেডিকেল প্রফেশনে যেমন ডক্টর কি শুধু ছেলেরা হয় নাকি মেয়েরা হয়? শুধু, সবাই হয়, তাই না? ছেলে এবং মেয়ে নার্স হতে পারে। সো এখানে ভেদাভেদটা হচ্ছে আসন সংখ্যায়, অর্থাৎ ভর্তির ক্ষেত্রে সিটের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে যে 20% ছেলে হয়তো ইন ফিউচারে হবে, আর 80% মেয়ে ইন ফিউচারে ভর্তি হতে পারবে। সো ছেলেদের ক্ষেত্রেও একই, মেয়েদের মতোই নার্সিংকে আপনি পেশা হিসেবে গ্রহণ করতে পারেন, যেমন আমরা করেছি, এবং আমাদের অনেক বড় ভাইয়ারা এখন ভালো অবস্থানে আছে, অনেকে অ্যাব্রোডে আছে, আপুরা অনেক ভালো অবস্থানে আছে, অনেকেই কলেজের টিচার হয়েছে, বা অনেকেই গভর্নমেন্ট হসপিটালে নার্স হিসেবে কাজ করছে, বা বিভিন্ন বেসরকারি হসপিটালে নার্স হিসেবে কাজ করছে। সো এটা ডিপেন্ড করে। ওকে, সো যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নার্সিংয়ে সবাই ওয়েলকাম। ওকে, নার্সিংয়ে আপনারা সবাই ওয়েলকাম আসার জন্য, নো প্রবলেম। সো আপনাদের যারা আমাকে শুনছেন সবাই নিশ্চয়ই নার্সিং ভর্তি পরীক্ষার্থী। আর যদি কোনো নার্স বা আমার কোনো সিনিয়র পার্সন থাকেন, বা নার্সিংয়ের কেউ টিচার এই লাইভ যদি দেখে থাকেন, সো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেগুলো সংশোধন করার জন্য। আর আমি বিগত 3 বছর ধরে, অর্থাৎ 2017, 18, 19, সরি 2017 থেকে 3 বছর না, মোর দেন দ্যাট, 2017, 18, 19, 20, এখন 21 সাল, মোটামুটি এই বছরগুলোতে আমি নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে গাইডলাইন করে থাকি, যেটা সম্পূর্ণ এমনিতেই আর কি সার্ভিস। আমার ভালো লাগে নিজেকে এবং নিজের পেশাকে তুলে ধরতে, প্রেজেন্ট করতে আমাদের প্রফেশনকে, এবং আমি চাই যে নার্সিংয়ে আরও ভালো ভালো স্টুডেন্টরা পড়াশোনা করতে আসুক, এবং যেন তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, প্লাস তারা আমাদের এই নার্সিং পেশাকে, অর্থাৎ মহান এই পেশাকে তারা পেশা হিসেবে গ্রহণ করতে পারে। সো সবাই ওয়েলকাম। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ওকে, এক্সামের কিছু বেসিক রুল বলি। যারা কমেন্ট করেছেন প্লিজ আবার কমেন্ট করুন, আমি আগের কমেন্টগুলোতে থাকতে পারছি না, অর্থাৎ যাদের কমেন্টগুলো আমি পড়তে পারিনি প্লিজ আবার কমেন্ট করবেন। ওকে, নার্সিংয়ের কিছু বেসিক রুল বলি, সেগুলো হচ্ছে বিএসসিতে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পড়বে, এবং যাদের রেজাল্ট এসএসসি এইচএসসিতে 3 এর উপরে, ওকে, কমপক্ষে 3 এবং টোটাল কমপক্ষে 7 এর উপরে, তারা বিএসসি ইন নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের রেজাল্ট যে কোনো গ্রুপ থেকে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো গ্রুপ থেকে রেজাল্ট কমপক্ষে 2.5 এবং এসএসসি এইচএসসিতে কমপক্ষে 2.5 করে এবং টোটাল 6 পয়েন্ট বা তার বেশি, তারা ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ভর্তি হতে হবে। এখন অনেকেই আপুরা, বোনেরা অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাইয়া তাহলে ডিপ্লোমা ইন নার্সিং ভালো নাকি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভালো? ওকে, সো অনেকেই এটা বলে থাকেন। সো আসলে দুইটাই ভালো, দুইটারই মর্যাদা একই, অর্থাৎ সরকারি জবের ক্ষেত্রে দুইটাই সেকেন্ড ক্লাস অফিসার 10 গ্রেডের স্যালারি হয়, সম্মানের দিক থেকেও একই। সো এখন আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি কি নার্স হতে চান নাকি মিডওয়াইফ হতে চান। তবে নার্সিং মিডওয়াইফারি করে অনেকে নার্সিং সেক্টরে কাজ করতে পারে, এরকম কোনো
প্রবলেম নেই, ঠিক আছে। সো মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা দিলে চান্স পাওয়াটা অনেকের জন্য ইজি হয়, ওকে। কিন্তু সরকারি জবের ক্ষেত্রে আবার মিডওয়াইফারিদের আলাদা নিয়োগ হয়, অর্থাৎ আলাদা জবের পরীক্ষা হয়। সো আপনি আগে বুঝে শুনে ভালোভাবে সিদ্ধান্ত নেন যে আপনি নার্স হতে চান নাকি মিডওয়াইফ হতে চান। সো নার্সের কাজ হচ্ছে, যেমন আমরা যে হসপিটালে সাধারণত যে নার্সগুলোকে দেখি তারা মূলত নার্স, অর্থাৎ তারা রেজিস্টার্ড নার্স, অর্থাৎ নার্সিং কাউন্সিল থেকে তারা রেজিস্টার্ড নার্স হয়েছে পরীক্ষার মাধ্যমে। সো তাদের কাজ হচ্ছে যেমন অপারেশন থিয়েটারে বা আইসিইউতে বা সিসিইউতে বা এমার্জেন্সিতে, যেমন কারো অ্যাক্সিডেন্ট হলো ওইগুলো ম্যানেজমেন্ট, অ্যান্ড আইসিইউতে হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে নিয়ে কাজ করে, আবার সিসিইউতে করোনারি পেশেন্ট অর্থাৎ হার্ট রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলোতে তাদেরকে নিয়ে কাজ করা হয়। সো এগুলো হচ্ছে নার্সিং সেক্টর। এছাড়াও মিডওয়াইফারি সেক্টর কাজ হচ্ছে মূলত মা এবং বেবির যে স্বাস্থ্য রিলেটেড, অর্থাৎ প্রেগনেন্সিকালীন মায়েদের কী হেল্প করতে হবে, মিডওয়াইফ তাদেরকে কী হেল্প করবে, অথবা বেবিকে কীভাবে হেল্প করবে। সো এই জিনিসগুলো মা এবং বেবির হেলথ রিলেটেড যে কাজগুলো সেগুলো মিডওয়াইফ মা এবং বেবিকে সহায়তা করে থাকে। আর নার্সিংয়ের সাইডটা মূলত সম্পূর্ণ অন্য স্বাস্থ্য খাতের অন্য সবগুলো, শুধু মা এবং বেবি রিলেটেড যে কাজগুলো সেগুলো মিডওয়াইফ করে থাকে। সো এখন তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত যে দুইটারই বেতন, স্যালারি সমান, সব কিছু একই। সো তুমি কাজটা হচ্ছে আলাদা, তুমি কি নার্স হতে চাও নাকি মিডওয়াইফ হতে চাও, ইটস আপ টু ইউ। তবে মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত সিট হচ্ছে 1050টা এবং পরীক্ষার্থী প্রায় 10 থেকে 12-13 হাজার পরীক্ষা দেয়। এজন্য ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে অনেক সময় চান্স পাওয়াটা ইজি, বাট চান্স পাওয়ার জন্য যদি তুমি ওইটাতে ভর্তি হও এটা তোমার বোকামি হবে। তুমি আগে ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নাও যে তুমি ফিউচারে কি নার্স হতে চাও নাকি মিডওয়াইফ হতে চাও। যদি নার্স হতে চাও তাহলে ডিপ্লোমা ইন নার্সিং অথবা বিএসসি ইন নার্সিং যদি সায়েন্সের হয়ে থাকো ওইটাতে পরীক্ষা দেবে। আর যদি মিডওয়াইফ হতে চাও অর্থাৎ ফিউচারে তুমি মা এবং বেবির ডেলিভারি রিলেটেড বা বেবির স্বাস্থ্য রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করতে চাও, সেক্ষেত্রে তুমি মিডওয়াইফারিটা চুজ করবে, ওকে। সব নার্সের কাজই একই, ওকে। সব নার্সের, বিএসসি নার্স হোক বা ডিপ্লোমা নার্স হোক, সব নার্সের কাজই একই। তারা হয়তো আইসিইউতে কাজ করবে বা সিসিইউতে কাজ করবে বা অপারেশন থিয়েটারে কাজ করবে, অর্থাৎ তারা ডক্টরের যে প্রেসক্রিপশন আছে সে অনুযায়ী পেশেন্টকে ট্রিটমেন্ট দিবে। এবং নার্সের কিছু বেসিক রেসপন্সিবিলিটি আছে, যেমন পেশেন্টের টেম্পারেচার দেখা, পেশেন্টকে টাইম মতো ওষুধ খাওয়ানো, পেশেন্টের ভাইটাল সাইনগুলো দেখা। অনেকে তোমরা বলতে পারো ভাইটাল সাইন কি। সো ভাইটাল সাইন হচ্ছে আমাদের যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলোর কিছু সাইন আছে, সেগুলো থাকলে প্রেজেন্ট থাকলে পেশেন্ট ইজ ওকে। যেমন আমাদের ব্লাড প্রেশার, আমাদের টেম্পারেচার, আমাদের হার্ট রেট বা আমাদের পালস, দেন হচ্ছে আমাদের অক্সিজেন স্যাচুরেশন রেট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভাইটাল সাইন। সো এগুলো নার্স দেখে এবং সেগুলো ডকুমেন্ট করে এবং পেশেন্টকে টাইম টু টাইম মেডিকেশন দেওয়া, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করা এবং অনেক অনেক রেসপন্সিবিলিটি আছে যেগুলো তোমরা নার্সিং আসার পর জানতে পারবে, ওকে। সো বিএসসি ইন নার্সিং আর ডিপ্লোমা ইন নার্সিংয়ের মধ্যে পার্থক্য একজন প্রশ্ন করেছো। সো বিএসসি ইন নার্সিং মানে অনার্সের সমমান 4 বছরের নার্সিংয়ের উপর একটা কোর্স, আর ডিপ্লোমা ইন নার্সিং হচ্ছে নার্সিংয়ের উপরে 3 বছরের একটা ডিপ্লোমা কোর্স। সো অনার্সের ভ্যালুটা একটু বেশি, বাট জব মার্কেটে কিন্তু একই, ঠিক আছে। অর্থাৎ সরকারি জবের ক্ষেত্রে বিএসসি নার্স আর ডিপ্লোমা নার্স একই পদে ঢুকে, অর্থাৎ একই জবের স্যালারিতে, সব কিছুতে একই জবে। বাট প্রাইভেটের ক্ষেত্রে অনেক হসপিটালে বিএসসি নার্সদের স্যালারিটা একটু বেশি হয় আর ডিপ্লোমা নার্সদের স্যালারিটা একটু কম হয়ে থাকে, বাট সে নার্স হিসাবেই কাজ করবে, বিএসসি হোক বা ডিপ্লোমা হোক, নো প্রবলেম, ওকে। জারিন প্রশ্ন করেছে এবছর জিপিএ বাড়বে কিনা। সার্কুলার না আসলে বলা যাবে না, তবে না বাড়ার সম্ভাবনা বেশি। সার্কুলারে সেটা উল্লেখ করা থাকবে। সো জিপিএ যদি বাড়ে আমরা সেটা তোমাদের সাথে আলোচনা করব, আর যদি না বাড়ে সেটাও আলোচনা করব। ডোন্ট ওয়ারি, ওয়েট আপ টু সার্কুলার, ওকে। মেইন বই কি ডিপলি পড়তে হবে? না, মেইন বই ডিপলি পড়ার প্রয়োজন নেই, তবে মেইন বইগুলো বেসিক ভালো করে পড়তে হবে। যেমন ডিপ্লোমার ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান বই ক্লাস 8 এবং ক্লাস 9-এর সাধারণ বিজ্ঞান বইটা ভালোভাবে অর্থাৎ দাগায় দাগায় পড়তে হবে। আর বিএসসির ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এসএসসি লেভেলের অর্থাৎ 9-10-এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিগুলো ভালোভাবে দাগায় দাগায় পড়তে হবে। সেখানে এমসিকিউ নিজে নিজে তৈরি করে পড়তে হবে অধ্যায় বাই অধ্যায়, তবে বেসিক ভালো থাকতে হবে। নার্সিং ভর্তি পরীক্ষা আহামরি কঠিন প্রশ্ন আসে না, 2019-এর প্রশ্নটা যদি দেখো তাহলে বুঝবা। সো বেসিক যাদের ভালো তারা ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবা, ওকে। ছেলেদের 20% সিট হওয়ার পসিবিলিটি আছে,
সেটা তো বলছি, ছেলেদের 20% সিট হওয়ার পসিবিলিটি আছে, সো সার্কুলার অবধি ওয়েট করো। ওকে, ঋত্বিকা লিখেছে স্যালারি কত হয় জেনারেলি। ওকে, স্যালারির কথা অলরেডি বলেছি। স্যালারি ভালো, মোটামুটি ভালো মানের হসপিটালগুলোতে, প্রাইভেট হসপিটালগুলোতে 20+, 20,000-এরও বেশি হয়ে থাকে। আর সরকারিতে তো সরকারি স্ট্রাকচার আছে, স্ট্রাকচার দেখে নিবা। সেটা হচ্ছে তোমার 10ম গ্রেড সেকেন্ড ক্লাস অফিসার সমমান যে পদটা আছে সেটা। ওকে, আর ইউ গোয়িং টু রিপ্লাই সেকেন্ড টাইমার ব্যাপারে কিছু বলেন, আমাদের কি জিপিএ ডিক্রিজ হয়? না, সেকেন্ড টাইমার যারা এক্সাম দিবা, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার একই, এখানে মেডিকেলের মতো কোনো সিস্টেম নেই, অর্থাৎ কোনো জিপিএ কোনো মার্ক কাটা যাবে না, বা নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। প্লাস তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, ফার্স্ট টাইমার যেভাবে এক্সাম দিবে তোমরাও সেভাবে এক্সাম দিবা, একই কম্পিটিশন হবে। সো যারা পরীক্ষাতে ভালো করবে, অর্থাৎ যাদের স্কোর ভালো হবে পরীক্ষায়, তোমরা অবশ্যই চান্স হয়তো পেতে পারো। ওকে, ইনস্টিটিউটে জবের ক্ষেত্রে কতটা গুরুত্ব পায়, বিএসসি নাকি ডিপ্লোমা নার্সিং? টিচারদের ক্ষেত্রে অ্যাটলিস্ট ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিএসসি নার্সিং পাস করতে হবে, ঠিক আছে? যারা নার্সিংয়ে টিচার হতে চাও ইন ফিউচার, তোমাদেরকে অ্যাটলিস্ট বিএসসি নার্সিং পাস করতে হবে। তুমি যদি ডিরেক্ট বিএসসি করো ইজ ওকে, আর যদি তুমি প্রথমে ডিপ্লোমা করো এরপরে আবার 2 বছরের তোমাকে বিএসসি করতে হবে। ওকে, যারা ডিপ্লোমা পড়বা এবং ফিউচারে টিচার হতে চাও, তোমাদেরকে আবার এরপরে 2 বছরের পোস্ট বেসিক বিএসসি নার্সিং একটা কোর্স আছে, সেটা পাস করতে হবে, দেন তুমি টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারবা বিভিন্ন প্রাইভেট কলেজে। ওকে, দেন ডেইলি বিএসসিতে কোনো ডিপ্লোমা বিএসসি ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, সো নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। আর অনেকের কমেন্টের উত্তর দিতে পারছি না, আসলে একসাথে এত মানুষ আমাকে শুনছেন বা জয়েন করছেন, সো সবার কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, সেজন্য সরি, বাট আমার চোখে যেগুলো পড়ছে আমি চেষ্টা করছি সেগুলোতে অ্যান্সার করার জন্য। ওকে ভাইয়া, ঢাকা নার্সিং কলেজে চান্স পেতে হলে কত? ঢাকা নার্সিং কলেজ অথবা শেরেবাংলানগর নার্সিং কলেজে চান্স পেতে হলে মোটামুটি 80 আপ পেতে হবে, অর্থাৎ 80 থেকে বেশি পেতে হবে। ধরো 78, 79 বা 80 আপ পেলে তুমি আশা করতে পারো যে ওখানে চান্স পাওয়া যেতে পারে। ভাইয়া, ঢাকা গভর্নমেন্ট নার্সিং কলেজ চয়েস দিলে মার্ক কত? হ্যাঁ, ঢাকাতে তো বললাম, জিপিএ যাই থাকুক, তোমার ঢাকাতে যদি চান্স পেতে চাও 80 আপ মার্ক পেতেই হবে। ওকে, নার্সিংয়ে পড়া প্রতি মাসে কত টাকা দেয়? জি, আপনি যদি সরকারি নার্সিং কলেজে চান্স পান সেক্ষেত্রে প্রতি মাসে অ্যারাউন্ড 2,000 টাকা করে স্টাইপেন্ড পাবেন, 1800 বা 2,000 এরকম স্টাইপেন্ড পাবেন, অর্থাৎ প্রতি মাসে আপনাকে কলেজ থেকে সেটা দেওয়া হবে। ওকে, বিএসসিতে ওকে কত স্টুডেন্ট পরীক্ষা দেয় বিগত বছরগুলোতে দেখতে পাই বিএসসিতে প্রায় 14-15 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়, সিট হচ্ছে 1200। আর ডিপ্লোমা ইন নার্সিংয়ে প্রায় 25 থেকে 30 হাজার পরীক্ষা দেয়, সিট হচ্ছে 2730টা। আর মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দেয় 10 থেকে 12 হাজার, সেখানে সিট হচ্ছে 1050টা। ওকে, সো এবছরও এরকমই হবে, অর্থাৎ টোটাল সব মিলায়া প্রায় 50 থেকে 60 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়। এবছর হয়তো বেশি দিতে পারে, জানি না, কারণ বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টরা আবার নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেয়। তোমরা তো অলরেডি নার্সিংয়ের জন্য ট্রাই করতে পারছো। ওকে, সুমাইয়া তাবাসসুম আজ লিখছে ফাইনালি আজকে লাইভে জয়েন করতে পারলাম। ওকে, ওয়েলকাম অল, আমার লাইভে সবাইকে স্বাগতম। এবং আপনার যদি নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাদের শ্রদ্ধেয় স্নেহের ভাই ও বোনেরা যারা আমার সাথে যুক্ত আছেন, প্লিজ কমেন্ট করুন, কি জানতে চান সেটা জিজ্ঞেস করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ডেলি কত আওয়ার্স পড়লে চান্স হবে? এটার কোনো আসলে নির্ধারিত নেই, আপনি একটা রুটিন বানান নিজে। প্রত্যেকটা সাবজেক্ট, যেমন বিএসসির জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সো আপনি যদি বিএসসি হয়ে থাকেন তাহলে ওই সাবজেক্টগুলোকে করে একটা রুটিন বানান। আর আমাদের একটা সাজেশন দেওয়া আছে আমাদের গ্রুপে, আর আমার এই পেজেও সাজেশনগুলো দেওয়া হয়। সো আপনারা আমার পেজে লাইক দিয়ে রাখুন, এবং যে কোনো আপডেট পেতে প্রতিদিন আমি কিছু না কিছু পোস্ট করি গুরুত্বপূর্ণ, সেগুলো এই পেজ থেকে পেয়ে যাবেন। সেগুলো লাইক দিয়ে রাখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, দেন আপনি বেনিফিটেড হবেন এখান থেকে। এছাড়াও আপনি যে বই পড়েন সেগুলো পড়তে পারেন। আর ডিপ্লোমার জন্য একইভাবে বাংলা, ইংরেজি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং বিজ্ঞান। ওকে, সো এই মেইন বইগুলো ভালো করে পড়তে হবে। এটা ডিপেন্ড করে এক একজনের মেধা, পড়ার অ্যাবিলিটি এক এক রকম। সো কত পেলে চান্স পাওয়া যায় সেটা নির্ধারিত নয়, আপনি যতটুকু পড়লে আপনি নিজেকে লাইক কম্পিটিশনে আগে রাখতে পারবেন, সেটা আপনার জন্যই বেটার। ওকে, সো ইট ডিপেন্ডস কত ঘন্টা পড়বেন।
ঠিক না ভাইয়া, মেয়েদের কমেন্টে রিপ্লাই। ওকে ওকে, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করছি যেগুলো চোখে পড়ে। যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না প্লিজ আবার কমেন্ট করবেন, কারণ কমেন্টগুলো অনেক দ্রুত উপরে উঠে যায়, আমি দেখতে পাই না। আর আমার সাথে যদি কেউ লাইভে এই মুহূর্তে কথা বলতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। প্রিন্স আরিয়ান লিখেছে ভাইয়া মিডওয়াইফারিতে চান্স পেতে হলে কত মার্ক? ওকে, চান্স পাওয়াটা আসলে ভালো মার্ক হলে চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি। সো আপনি যদি 100% শিওর চান্স পেতে চান মিডওয়াইফারিতে, সেক্ষেত্রে 70-র উপরে পেতে হবে, অর্থাৎ 70-এর বেশি পেতে হবে। অ্যাটলিস্ট সবার ক্ষেত্রে 75-এর উপরে থাকলে মোটামুটি 100% শিওর। বাট প্রতি বছর কাট মার্ক ভ্যারি করে, অর্থাৎ সর্বনিম্ন মার্ক অনেক সময় 50 পেয়েও অনেকে চান্স পায়, আবার অনেকে 60 পেয়েও চান্স পায়, অনেকে আবার 70 পেয়েও চান্স পায় না। সো অনেক ব্যাপার আছে সেখানে। 3টা ব্যাপার, একটা হচ্ছে আপনার এসএসসি এইচএসসি এর জিপিএর উপর যে 50 মার্ক, ওইটাতে আপনি কত পেলেন। এরপরে হচ্ছে আপনার 100-তে কত পেলেন, ভর্তি পরীক্ষায় 100-তে কত পেলেন। এরপর আছে আপনার কলেজ চয়েস। এই 3টা জিনিসের উপর অ্যানালাইসিস করে কম্পিউটারাইজ পদ্ধতিতে তারা আপনাকে একটা স্কোর দিবে, এবং সেটা অ্যানালাইসিস করে আসলে বোঝা যায় আপনি কোথায় চান্স পাচ্ছেন। ওকে, সো 3টা জিনিস, একটা হচ্ছে আপনার এসএসসি এইচএসসি জিপিএর উপর কত মার্ক পেলেন 50-এ, আপনি ওই ভর্তি পরীক্ষা 100-তে কত পেলেন, আর হচ্ছে আপনার কলেজ চয়েস। ঠিক আছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। ওকে, নার্সিংয়ে পড়ার জন্য সরকারিতে নর্মালি আপনার কোনো টাকা লাগবে না, উল্টা আপনাকে টাকা দেওয়া হবে প্রতি মাসে 2000 করে। আর বেসরকারিতে যদি পড়েন বিএসসির ক্ষেত্রে অ্যারাউন্ড 3 লাখ টাকা লাগে, বিএসসির ক্ষেত্রে অ্যারাউন্ড, প্রাইভেটে পড়তে 3 লাখ টাকা লাগে। আর ডিপ্লোমার ক্ষেত্রে অ্যারাউন্ড 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে হয়ে যায়। মিডওয়াইফারিতেও সেম। ওকে, মোটামুটি 100-তে 75-এর উপরে থাকলে আপনি আশা করতে পারেন। তবে প্রতি বছর কাট মার্ক ভ্যারি করে, আমি আবারও বলছি, অনেকে 60-65 পেয়েও চান্স পায়, আবার অনেকে 70 পেয়েও চান্স পায় না। সো কাট মার্কটা ভ্যারি করে, বাট চেষ্টা করুন মার্কটা অনেক ভালো রাখার জন্য। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আপনি 100টাই দাগাতে পারেন, নো প্রবলেম। বাট সার্কুলারে যদি এবছর থেকে নেগেটিভ মার্কিং দিয়ে থাকে, অর্থাৎ ভুলের জন্য 4টা ভুল হলে যদি 1 নাম্বার কাটা, সেক্ষেত্রে আবার ঝামেলা আছে। সো ভুল দাগানো যাবে না তখন। ঠিক আছে, যদি সার্কুলারে দেয় যে নেগেটিভ মার্কিং এবছর থেকে শুরু হবে, তাহলে কিন্তু আর ভুলভাল উত্তর দাগানো যাবে না। ঠিক আছে, সো বি কেয়ারফুল, সার্কুলার পর্যন্ত ওয়েট করো এবং ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ভাইয়া বান্দরবানে যারা, তাদের কি কোটা আছে? না, কোনো ট্রাইবাল বা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোনো কোটা নেই। এখানে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা আছে। নার্সিং ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা, এছাড়া কোনো কোটা নেই। অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান, অর্থাৎ কারো দাদা বা নানা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, সেক্ষেত্রে স্টুডেন্ট মুক্তিযোদ্ধা কোটা পাবে। ফয়েজ আহমেদ লিখে কারিগরিদের কি নার্সিং লাইসেন্সিং দেওয়া হবে কি? ওকে, এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না লাইভে, এটা অনেক সিক্রেট ব্যাপার। আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবো, আমি পার্সোনালি ডিসকাস করবো ক্লাসে। ওকে ফয়েজ, ওকে। দেন নেগেটিভ মার্কিং কি? ওকে, নেগেটিভ মার্কিং হচ্ছে আপনি যদি ভুল দাগান, সেই জন্য আপনার ওই ভুলের জন্য মাসুল দিতে হবে। অর্থাৎ 4টা ভুল দাগালে 1 নাম্বার কাটা, বা 2টা ভুল দাগালে 1 নাম্বার কাটা, এটা হচ্ছে নেগেটিভ মার্কিং। সো বিগত সালে নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং ছিল না। এই বছর যদি নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, সেটা সার্কুলারে উল্লেখ করা থাকবে এবং আমরা সেটা আপনাদের সাথে আলোচনা করব। ওকে, কোন কলেজগুলোতে কম মার্কে চান্স পাওয়া যায়? ওকে, কম মার্কে চান্স পাওয়া যায় এরকম কোনো নিশ্চয়তা নেই, তবে কলেজ চয়েসটা খুব ভালোভাবে দিবেন, বুঝে শুনে। আপনার মেধা, আপনার প্রস্তুতি, সেগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি কলেজ চয়েস দিবেন। সো কলেজ চয়েস কিভাবে দিবেন, সার্কুলার হোক, আমি বলছি এখনই টেনশন নেওয়ার কিছু নেই, বিকজ এই বছর কলেজ সংখ্যা বৃদ্ধি পাবে। ওকে, সো এই বছর যেহেতু কলেজ সংখ্যা বৃদ্ধি পাবে, সো সার্কুলার অবধি ওয়েট করেন, তখন আমি লাইভে আলোচনা করে বিস্তারিত বলে দিব। কলেজ চয়েসটা ছাড়া অন্য প্রশ্ন করুন। ওকে, সরকারিতে চান্স পেলে কি কোনো বেসরকারিতে ফ্রি পড়া যায়? না, এই ধরনের কোনো সিস্টেম নেই। আপনি যেখানে চান্স পাবেন সেখানেই ভর্তি হতে হবে। ঠিক আছে, আবার আপনি বিএসসিতে ভর্তি পরীক্ষা দিলেন, প্রাইভেটে ডিপ্লোমাতে ভর্তি হবেন, এরকম কোনো সিস্টেম নেই। আবার আপনি ডিপ্লোমাতে পরীক্ষা দিলেন, প্রাইভেটে বিএসসিতে ভর্তি হবেন, এরকম কোনো সিস্টেম নেই। ঠিক আছে, অর্থাৎ আপনি যেই কোর্সে পরীক্ষা দিবেন, প্রাইভেটে সেই কোর্সেই ভর্তি হতে হবে। প্রাইভেটে ভর্তির ক্ষেত্রেও একই নিয়ম। নার্সিং ভর্তি পরীক্ষায় 40-এর বেশি পেলে আপনি যে কোনো একটা প্রাইভেটে ভর্তি হতে পারবেন। বাংলাদেশে সর্বমোট 8টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। ওকে, 8টি কেন্দ্র হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর
এবং ময়মনসিংহ, এই 8টা কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। আপনি যে কোনো একটা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। কুমিল্লার মানুষ নর্মালি ঢাকাতে অথবা চট্টগ্রামে পরীক্ষা দিয়ে থাকে। সো যার কাছে যেটা সহজ বা যেতে সুবিধা সেখানে পরীক্ষা দিবেন। সেটা অ্যাপ্লাই করার সময় একটা অপশন দেখতে পাবেন যে কোথায় পরীক্ষা দিবেন। সো আপনি ঢাকাতে যদি পরীক্ষা দিতে চান তাহলে ঢাকা সিলেক্ট করে দিবেন। আপনি যদি চট্টগ্রামে দিতে চান তাহলে আবেদন করার সময় চট্টগ্রাম সিলেক্ট করে দিবেন। ওকে, ওকে, একজন দেখি কি বলেছে, প্রিন্স। ভাইয়া সিটিজিতে ডিপ্লোমা গভর্নমেন্ট ভাবে চান্স পেতে হলে কত মার্ক পাওয়া লাগবে? ওকে, আসলে ডিপেন্ড করে, তবে 75-এর উপরে যারা পাবেন বলে কনফিডেন্স আছে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি আছে। ওকে, 75-এর থেকে বেশি, বাট 70 ইজ ওকে স্টিল, বাট ডিপেন্ড করে চান্স পাবেন কিনা। বললাম তো 3টা জিনিসের উপর চান্স পাওয়া ডিপেন্ড করে। আবারও বলছি, এসএসসি এইচএসসিতে যেহেতু 50 মার্ক থাকে, সেই 50-এ আপনি কত পেলেন, আর নার্সিং ভর্তি পরীক্ষায় কত পেলেন, অর্থাৎ 100-তে কত পেলেন, আর আপনার কলেজ চয়েস। সো এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে আপনি কোথায় চান্স পাবেন বা কোথায় চান্স না পাবেন। ওকে, মাহফুজা লিখেছে ভাইয়া অন্য কলেজে মাইগ্রেশন করার সুযোগ আছে? হ্যাঁ, আপনি যদি ধরেন ফার্স্ট চয়েস দিচ্ছেন ঢাকা, কিন্তু আপনি চান্স পাইছেন মনে করেন দিনাজপুর, সো প্রথম মাসেই অর্থাৎ আপনি ভর্তি হওয়ার প্রসেসিং কমপ্লিট করতে হবে। তারপর আপনাকে একটা সার্কুলার দেওয়া হবে আবার মাইগ্রেশন করার। সো মাইগ্রেশন করা যায়। আপনি যদি আবার ঢাকাতে আসতে চান তাহলে আবার তখন 3টা কলেজ চয়েস দিতে পারবেন। ধরেন আপনি 10টা কলেজ চয়েস দিচ্ছেন, এর মধ্যে আপনি মনে করেন 7 নাম্বারটাতে চান্স পেলেন, তো আপনি আবার এই 10টার যে কোনো 3টাকে আবার চয়েস দিতে পারবেন। যেখানে সিট ফাঁকা থাকে সেখানে আবার আপনি যেতে পারবেন। ওই 3টা চয়েসের মধ্যে যেটাতে সিট থাকে সেটাতে ভর্তি হতে পারবেন, আদারওয়াইজ যেখানে আগে চান্স পেয়েছেন সেটাতেই থাকতে হবে। সো মাইগ্রেশন করার অবশ্যই সুযোগ আছে। সো হ্যাঁ জি, ফাতেমা ইমরান জি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি নার্সিং কলেজ আছে। ওকে, নার্সিং কলেজের লিস্ট আমার এই পেজে দেওয়া আছে। আপনারা প্রিভিয়াস কিছু পোস্ট ফলো করলেই এই কলেজ লিস্টগুলো পেয়ে যাবেন। অর্থাৎ বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি আমার এই পেজে, রিয়ামস নার্সিং ব্লগ পেজে আপলোড করা আছে কলেজ লিস্ট। আমি আজকে প্রয়োজনে লাইভ শেষে আবার দিয়ে দিব। সো আপনারা সেগুলো চেক করে নেবেন। ওকে, আমি আবারও পোস্ট করে দিব, সেখান থেকে দেখতে পাবেন। একজন লিখেছে নার্সিং স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়া যায় কিনা? অ্যাভেলেবেল যাচ্ছে অনেকেই, আমাদের অনেক সিনিয়র ভাইয়া আপুরা অনেকেই অ্যাব্রডে পড়াশোনা করতে গিয়েছে। সো ইটস ভেরি ইজি। সো আপনার যদি একাডেমিক পারফরমেন্স ভালো হয় এবং আপনার যদি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার যদি ইংলিশ স্কিল ভালো হয়, সেক্ষেত্রে আপনি স্কলারশিপ নিয়ে বাইরে কেন, আমেরিকাতেও যেতে পারবেন, নো প্রবলেম। এক্সাম কবে হবে? যে এক্সাম কবে হবে, মোটামুটি ধরে রাখুন জুন মাসে অথবা জুলাই মাসে ভর্তি পরীক্ষা হতে পারে। সো সেটা মাথায় রেখে প্রিপারেশন নিতে থাকেন ভর্তি পরীক্ষার। ওকে, বৃষ্টি লিখেছে ভাইয়া প্লিজ রিপ্লাই দেন, আমাদের এক্সামে ঈদের আগে হবে। ওকে, সার্কুলার দিলে জানা যাবে ভর্তি পরীক্ষা কখন হবে, তবে মোটামুটি ধারণা করা যায় জুন অথবা জুলাই মাসে ভর্তি পরীক্ষাটা হতে পারে। তবে সার্কুলার রিসেন্টলি হয়ে যাবে, সার্কুলার পর্যন্ত ওয়েট করেন, সার্কুলার এলে সব কিছু ডিটেলস জানা যাবে। ওকে, সো প্লিজ ওয়েট আপ টু সার্কুলার। ওকে, মিষ্টি দিশা লিখেছে ভাইয়া বুঝতে পারছেন তো, তাহলেই হবে। হ্যাঁ ভাইয়া সার্কুলার কবে দেবে? আর সার্কুলার রিসেন্টলি দিবে, সার্কুলারের 20-25 দিন পরেই ভর্তি পরীক্ষা হয়। সরি, সার্কুলারের যে একটা আমি বলি, এখানে কয়েকটা ব্যাপার আছে। সার্কুলার যেদিন প্রকাশ হবে এরপর ধরো 15-20 দিন ওরা অ্যাপ্লাই করার সুযোগ দিবে, 15-20 দিন অ্যাপ্লাই করার সুযোগ দিবে এবং এর 1-2 সপ্তাহ পরেই পরীক্ষা হয়। সো মোটামুটি 1 মাস সময় পাওয়া যায়। ঠিক আছে, সার্কুলার দেওয়ার মোটামুটি 1 মাস সময় পাওয়া যায়। সো রিসেন্টলি যদি সার্কুলার দেয় তাহলে 1 মাস পরে পরীক্ষা হবে। যেদিন সার্কুলার দিবে মোটামুটি এর থেকে 1 মাস পরেই ভর্তি পরীক্ষা হবে। সব দেশে আপনি যেই দেশে যেতে চান সেই দেশে অ্যাপ্লাই করতে পারবেন। আগে বিএসসি নার্সিং কমপ্লিট করেন এবং পারলে মাস্টার্সটাও কমপ্লিট করে নিন দেশ থেকে, দেন বাইরে আবার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নো প্রবলেম। ওকে, সো আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি টু এভরিওয়ান, আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, সেজন্য সরি জানাচ্ছি। প্লিজ যাদের কমেন্ট রিপ্লাই দিতে পারিনি আবার কমেন্ট করুন কষ্ট করে, কারণ অনেক কমেন্ট উপরে চলে গেছে আর সবার কমেন্টে রিপ্লাই দেওয়া ইজন্ট পসিবল। ওকে, সো প্লিজ আবারও কমেন্ট করুন যাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি, আমাকে মাফ করবেন। ওকে, চম্পা লিখেছে ভাইয়া সিট চট্টগ্রামে চান্স পেতে হলে কত মার্ক? যেটা বললাম, কলেজ চান্স পাওয়ার 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। 100-তে কত পেলেন, জিপিএ 50-এ কত আছে এবং কোন কোন কলেজ চয়েস দিলেন।
সো আপনি যদি চট্টগ্রামেই ফার্স্ট চয়েস দেন মোটামুটি 70-র উপরে পেলে আশা করতে পারেন, 70, 72, 73, 74 এরকম মার্ক পেলে আশা করতে পারেন। একজন বলছেন 78 পেয়েও চান্স পায়নি। ওকে, সো আসলে এটা ডিপেন্ড করে, বললাম তো 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। আবারও বলছি, আপনার কলেজ চয়েস, আপনার এসএসসি এইচএসসি জিপিএ, আপনার প্রাপ্ত নম্বর, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। সো মোটামুটি 75-এর উপরে যারা পায় তারা মোটামুটি শিওর, তবে আরও কম মার্কেও চান্স হয়, তাদেরটা হচ্ছে ভাগ্য এবং অন্যান্য কিছু ব্যাপার যেগুলো বললাম, কলেজ চয়েস, জিপিএর স্কোর আর পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। বাট যাদের স্কোর ভালো তারা এমনিতেই চান্স পেয়ে যায়। ভাই কলেজ চয়েস কেমন দিলে ভালো হয়? ওকে, কলেজ চয়েস নিয়ে একটু কথা বলি, সবাই একটু ওয়েট করো, প্রশ্ন করো না এখন, কলেজ চয়েস নিয়ে একটু কথা বলি। ওকে, লেট মি ফিনিশ। সো একটু প্লিজ কমেন্ট করা বন্ধ করো, অল্প কিছু সময়ের জন্য আমি কলেজ চয়েসটা কিভাবে দিবা সেটা নিয়ে আলোচনা করি। ওকে, প্লিজ ওয়েট করো, আমি কলেজ চয়েস নিয়ে একটু কথা বলি, আর এখন একটু কমেন্ট করো না, দাঁড়াও। ওকে, সো কলেজ চয়েসের ব্যাপারটা হচ্ছে, তুমি যেইখানে পড়তে চাও, যেমন বিএসসিতে 13টা কলেজ, ডিপ্লোমাতে 46টা কলেজ এবং মিডওয়েফারিতে 41টা কলেজ। সো এইগুলো তুমি ওখান থেকে যতটা আছে ওখান থেকে 10টা করে চয়েস দিতে পারবা, বাট 3টা কোর্সে পরীক্ষা দিতে পারবা না, যে কোনো একটা কোর্সে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? সো যে কোনো একটা কোর্সে পরীক্ষা দিতে পারবা, তুমি যেটাতে পরীক্ষা দিবা সেখানটায় অনেকগুলো কলেজ আছে, বিএসসিতে 13টা, ওখান থেকে 10টা চয়েস দিতে পারবা। যদি তুমি ডিপ্লোমা ইন নার্সিংয়ে পরীক্ষা দাও তাহলে ওখানে কলেজ আছে 46টা, ওখান থেকে 10টা চয়েস দিতে পারবা। আর ডিপ্লোমার মিডওয়েফারি কলেজ আছে 41টা, ওখান থেকেও তুমি 10টা চয়েস দিতে পারবা। ওকে, সো এই যে 10টার মধ্যে তুমি যেইটাতে পড়তে চাও সেটাকে 1 নাম্বার চয়েস দিবা। মনে করো আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, তো আমি ডিপ্লোমাতে পরীক্ষা দিব, আমাদের কুমিল্লাতে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউট আছে, তো আমি কুমিল্লাকে ফার্স্ট চয়েস দিব। সো এইভাবে আমি বাকিগুলো কিভাবে দিব, এখন আমি হচ্ছে কুমিল্লা জেলার ছেলে, আমি মিন করছি আমি চট্টগ্রাম বিভাগে বিলং করি, অর্থাৎ আমি চট্টগ্রাম বিভাগেরই ছেলে। সো কুমিল্লাতে চট্টগ্রামে কী কী জেলা আছে, যেমন আমাদের কুমিল্লা আছে, তারপর চাঁদপুর আছে, নোয়াখালী আছে, ফেনী আছে, দেন রাঙ্গামাটি আছে, হ্যাঁ। সো এই যে কলেজগুলো, অর্থাৎ আমার বিভাগের মধ্যে যেই কলেজ বা ইনস্টিটিউটগুলো আছে আমি আগে সেগুলো লিস্ট থেকে খুঁজে বের করব, অর্থাৎ আমি যেটাতে পড়তে চাই আগে সেটাকে ফার্স্ট চয়েস দিব, আর আমার নিজ বিভাগের মধ্যে যেই কলেজগুলো আছে সেগুলোকে বাকি 2, 3, 4, 5, 6, 7 এভাবে সিরিয়ালে দিব। তবে 10টা হয়তো নিজ বিভাগে পাবা না, আর বাকিগুলো একটু দূর দূরান্তে দিয়ে দিবা, যেমন মনে করো রংপুর বিভাগে বা দিনাজপুর বিভাগে বা সিলেট বিভাগের কোনো জেলাতে, বা খুলনা বিভাগের কোনো জেলাতে, এই তো। সো প্রথমেই হচ্ছে তুমি তোমার বিভাগে কি কি জেলা আছে সেটা তোমার আগে জানা উচিত, এবং ওই বিভাগের জেলাগুলোতে কোন জায়গাতে কলেজ আছে সেটা কলেজ লিস্ট আমার পেজে দেওয়া আছে, প্রয়োজনে আজকে লাইভ শেষে আমি আবার আলোচনা করে পোস্ট করে দিব। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম, সো তুমি যেটাতে পড়তে চাও সেটাতে ফার্স্ট চয়েস দিবা, তোমার বিভাগের মধ্যে যেগুলো আছে সেগুলো খুঁজে বের করবা, সেইগুলা তুমি তোমার পছন্দ মতো সিরিয়ালে দিবা। আর বাকি যে কয়েকটা বাকি থাকে, 10টা হবে না নিজ বিভাগে, সো বাকিগুলো তুমি একটু দূর দূরান্তে দেওয়ার ট্রাই করবা, তাহলে হয়তো বা মোটামুটি মিডিয়াম স্কোর পেলে তুমি হয়তো হয়ে যেতে পারে যে কোনো একটা কলেজে। ওকে, সো এই ছিল কলেজ চয়েস কীভাবে দিবা, আশা করি এই ট্রিকটা কাজে লাগাবা সবাই। ছেলেরা কি ভালো করে পড়েন? মিস জীবন, ছেলেরা একটু বেশি ভালো, হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে কম্পিটিশন অনেক অনেক বেশি, কারণ ছেলেদের এতদিন যাবৎ 10% সিট ছিল আর মেয়েদের 90%, সো এই বছর হয়তো 20% হতে পারে, কিন্তু সরকারি বেসরকারি সব জায়গাতে ছেলেদের অনেক কম্পিটিশন। সো তোমরা অবশ্যই ছেলেদের ক্ষেত্রে অবশ্যই 80-80-র নিচে মার্ক পেলে কোনোভাবে আশা করতে পারবা না ভাইয়েরা আমার। ওকে, আমার যারা ভাইয়েরা এবছর নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের স্কোর কিন্তু 80 আপ পেতে হবে, অর্থাৎ 80-র উপরে পেতে হবে, সেটা মাথায় রেখে ভালোভাবে প্রস্তুতি নাও। অথি বিভা লিখেছে, ভাইয়া কলেজ চয়েসের উপর চান্স কেমনভাবে ডিপেন্ড করে? সো কলেজ চয়েসের উপর ডিপেন্ড করে, যেহেতু 10টা কলেজ চয়েস দেওয়া যায়, সো অনেকেই তুমি যেটাকে ফার্স্ট চয়েস দিচ্ছ এরকম আরও হাজার স্টুডেন্ট সেটাকে ফার্স্ট চয়েস দেয়, সো সবাই তো আর ওই কলেজে চান্স পাবে না। ধরো ওই কলেজে সিট আছে 80টা বা 100টা, সো এখানে মনে করো ফার্স্ট চয়েস দিছে ওই কলেজকে 1000 জন, সো সবাই তো চান্স পাবে না, যাদের স্কোর বেশি, ওই প্রথম বেশি যাদের স্কোর তারাই তো ওই কলেজে চান্স পাবে। তো এইভাবে কম্পিটিশনটা হয়, এই জন্য কলেজ চয়েস ইম্পর্ট্যান্ট। আমি বুঝাতে পেরেছি, আবার বলছি, মনে করো আমি কুমিল্লাতে বিলং করি, কুমিল্লা জেলার, আমি কুমিল্লাকে যদি ফার্স্ট চয়েস দিই,
যেরকম আমার মতো আরো তো অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে যারা কুমিল্লাকে ফার্স্ট চয়েস দিবে। সো এখন যারা ফার্স্ট চয়েস দিছে তাদের সবার স্কোরের মধ্যে যার স্কোর সব থেকে বেশি যাদের, তারাই তো কুমিল্লাতে চান্স পাবে। বিষয়টা তো এরকমই, তাই না? সো এই জন্য কলেজ চয়েস ইম্পর্টেন্ট। ওকে, সো এই জন্য কলেজ চয়েসটা ভালোভাবে দিবা, চেষ্টা করবা তোমার বিভাগের মধ্যে দেওয়ার জন্য, ঠিক আছে? তোমার বিভাগ বা একটু দূর দূরান্তে দিলেও ভালো। ওকে, সো যারা প্রশ্ন করেছো, অনেকের প্রশ্ন আসলে উত্তর দিতে পারছি না, সেজন্য সরি। আর তোমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে থাকো, আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার জন্য। 9টা পর্যন্ত থাকবো তোমাদের সাথে, 9টা বাজে ব্রেক নিচ্ছি। সো এর মধ্যেই চেষ্টা করো যার যে প্রশ্ন আছে সেটা জেনে নেওয়ার। ওকে, এবং আমি চেষ্টা করবো মাঝে মাঝে প্রতি 10 দিন পর পর একটা লাইভ করার জন্য এখন থেকে। সো আমি তোমাদেরকে এরকম পোস্ট করে জানিয়ে দেবো প্রতি 10 দিন পর পর ভর্তি পরীক্ষা পর্যন্ত লাইভ চলবে। ওকে, সো প্রতি 10 দিন পর পর, আজকে হচ্ছে 7 তারিখ, আগামী 17 তারিখে আবার সম্ভবত লাইভে থাকবো। সেইভাবে প্রতি 10 দিন পর পর একটা করে লাইভ থাকবে। ওকে, দেন বিএসসি করলে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। হ্যাঁ, জেনারেল বিসিএসে অংশগ্রহণ করতে পারবা যদি কেউ বিসিএস এর জন্য ট্রাই করতে চাও। অবশ্যই বিএসসি নার্সিংয়ে অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরা বিএসসি করবে এবং এরপর বিসিএস দেওয়া যাবে। নাদিয়া আফরিন ওরচি লিখেছে, ওকে তাদের কমেন্টে পড়ি। ভাইয়া জিপিএতে 10 থাকলে কত মার্কস পেলে ঢাকায় বিএসসি? ঢাকাতে চান্স পেতে হলে মোটামুটি 80 আপ পেতে হবে, 100তে 80-র উপরে পেতে হয় ঢাকাতে। গত বছর বিএসসিতে 14,000 পরীক্ষা দিচ্ছে প্রায়, ডিপ্লোমাতে 25-30 হাজার, আর মিডওয়াইফারিতে 10-12 হাজার, টোটাল 50 থেকে 60 হাজার পরীক্ষা দেয় প্রতি বছর সব মিলে। ডিপ্লোমা করে বিসিএস দেওয়া যায় না, না ডিপ্লোমা করে বিসিএস দেওয়া যায় না, শুধুমাত্র বিএসসি করে অর্থাৎ অনার্স কোর্স করে বিসিএস দেওয়া যায়। নেপচুন গ্রহের রাজকুমারী আমাদেরকে কমেন্ট করেছে, ভাইয়া একই সাথে ভার্সিটি নার্সিংয়ের প্রস্তুতি নেওয়া যাবে না? হ্যাঁ, হোয়াই নট, অবশ্যই যাবে। সো কমন সাবজেক্ট হচ্ছে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলো তো ভার্সিটি নার্সিং মেডিকেল সব জায়গাতে কমন। ব্যতিক্রম থাকলো সাধারণ বিজ্ঞান, তোমার 8-9-এ সাধারণ বিজ্ঞান বইটা ভালোভাবে পড়বা। আর গণিত করতে হয় নার্সিংয়ে আলাদা, 10 মার্ক গণিতের থাকে, সাধারণ গণিত অর্থাৎ ক্লাস 8-9-এর ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। তবে বিগত সালের প্রশ্নগুলো দেখবা, তাহলে আইডিয়া হবে। ভাইয়া সবাই তো আক্সড করে ফেলছে, তাই কিছু বললাম না আপনাকে। অনেক থ্যাঙ্কস আপনাকে আমাদেরকে হেল্প করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। চেষ্টা করবা কানেক্টেড থাকার জন্য। আমার এই পেজে নার্সিং ভর্তি সকল আপডেট দেওয়া হয় এবং প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এই পেজ থেকে তোমরা পেয়ে যাবে, এবং আমাদের গ্রুপে যারা অ্যাড আছো ওখান থেকেও তোমরা আপডেটগুলো পাবা। ওকে, জেলা কোটা কি? হ্যাঁ, আজকে জেলা কোটা নিয়ে কোনো কথা বলিনি, সো জেলা কোটা নিয়ে কথা বলবো। ওকে, সো জেলা কোটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। ওকে, সো জেলা কোটা হচ্ছে ধরো যাদের স্কোর বেশি, 60% স্টুডেন্ট, তাদের বেশি স্কোর হওয়ার কারণে তারা এমনিতেই চান্স পাবে। আর 40% স্টুডেন্ট কম স্কোরের যারা, তাদের নিজ নিজ জেলা থেকে যাদের স্কোর বেশি তারা ওই জেলা কোটাতে চান্স পাবে। মনে করো, ওকে, সো যেটা বলতে চাচ্ছি, ওকে, সো সে ফর এক্সাম্পল আমি কুমিল্লা জেলার ছেলে। ওকে, সো আমি কুমিল্লা জেলার ছেলে, আমার জেলাতে মনে করো যাদের স্কোর বেশি তারা মনে করো বেশি স্কোর পেয়ে চান্স পেলো। মনে করো যারা 75-এর উপরে পাইছে, সো তারা মনে করো চান্স পাইলো। কিন্তু আমার যাদের কম স্কোর, মোটামুটি মিডিয়াম স্কোর অর্থাৎ 70 থেকে বেশি বা 65 থেকে বেশি, সো এরকম আমার জেলার থেকে যতজন পরীক্ষা দিবে তাদের মধ্য থেকে আমার স্কোর যদি ওই সবার মধ্যে বেশি হয়, সেক্ষেত্রে আমি আমার জেলার থেকে জেলা কোটাটা পাবো। যেমন মনে করো আমার জেলার থেকে 100 জন পরীক্ষা দিল, ঠিক আছে? 100 জনের মধ্যে মনে করো 5 জন স্টুডেন্ট বেশি মার্ক পায়, অর্থাৎ 75-এর উপরে মনে করো তাদের মার্ক, অর্থাৎ 60% স্টুডেন্ট যে জাতীয় মেধায় চান্স পায়, অর্থাৎ সব জেলার থেকে যাদের স্কোর বেশি তারা তো এমনিতেই চান্স পেয়ে যায়। আর যাদের স্কোর একটু কম, অর্থাৎ মিডিয়াম মানের যাদের স্কোর,
ওই তাদের নিজ নিজ জেলার থেকে যতজন পরীক্ষা দিবে ওই সবার মধ্যে থেকে যার স্কোরটা বেশি সে জেলা কোটার আওতাভুক্ত হবে। অর্থাৎ বাংলাদেশের সব জেলার জন্যই জেলা কোটা আছে, তবে তুমি যে জেলার থেকে পরীক্ষা দাও তোমার জেলায় যতজন পরীক্ষা দিল এর মধ্য থেকে যদি তোমার স্কোরটা বেশি থাকে তাহলে তুমি জেলা কোটাটা পাবা। আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি না বোঝো আবার বলো, আমি আবার বলছি, তোমার বাংলাদেশের 64 জেলার জন্যই জেলা কোটা আছে, তবে তুমি যে যে জেলার থেকে পরীক্ষা দিবা ওই জেলার থেকে তোমাদের জেলার যতজন পরীক্ষা দেয় তাদের মধ্যে যদি তোমার স্কোর বেশি থাকে তাহলেই তুমি জেলা কোটার আওতাভুক্ত হবে। ওকে, না পোস্ট বেসিক বিএসসি করে বিসিএস পরীক্ষা দেওয়া যায় না, ঠিক আছে? শুধুমাত্র বিএসসি ইন নার্সিং পরে বিসিএস দেওয়া যায়, ঠিক আছে? পোস্ট বেসিক নার্সিং করে বিসিএস দেওয়া যায় না, এটা বিসিএস অর্থাৎ বিসিএস এর সিস্টেমই এটা, ঠিক আছে? 4 বছরের অনার্সের সমমান কোর্স করতে হবে, 4 বছরের অনার্স না করে বিসিএস দেওয়া যায় না, ঠিক আছে? ওকে, সো ডেন্টাল এক্সাম দিতে হলে 2টা এসএসসি, এটাকে হ্যাঁ ডেন্টাল এক্সাম অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, এটা তো সবার জানা উচিত। মেডিকেল ডেন্টাল অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর নার্সিংয়ে যেহেতু ডিপ্লোমা কোর্স আছে সেক্ষেত্রে সে যে কোনো একটা কোর্সে পরীক্ষা দিতে পারবে, নার্সিংয়ে কোনো প্রতিবন্ধী কোঠা নেই। ওকে, সো সরি আসলে আমার এখানে একটু নেট প্রবলেম হয়েছে। সো আই গেস সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমারও ভালো লাগছে তোমাদের সাথে উত্তর দিতে পেরে। ওকে, আয়াত ইসলাম লিখেছে, প্লিজ ভাইয়া আমার জিপিএ ভালো, আমি কোনটাতে এক্সাম দিলে ভালো হবে? ছেলেদের সিট ডিপ্লোমাতে বেশি, তাই ডিপ্লোমাতে এক্সাম দিতে যাচ্ছি, আপনার মতামত জানতে চাই। হ্যাঁ অবশ্যই, আমার মনে হয় তুমি বিএসসি ডিপ্লোমা যে কোনো একটাই করো, নো প্রবলেম। তবে ডিপ্লোমাতে যেহেতু সিট বেশি আমার মনে হয় তুমি ডিপ্লোমাতেই চান্স পাওয়ার ট্রাই করো, এবং ডিপ্লোমাতে মোটামুটি কম স্কোরে চান্স পাওয়া যায়, অর্থাৎ 78, 79 বা 80 আপ পাওয়া যায় ডিপ্লোমাতে, নট ভেরি টাফ। ওকে, বেশি কঠিন না। সো আমার মনে হয় যেহেতু বিএসসিতে সিট কম, তুমি ডিপ্লোমাতে ট্রাই করাটা আমার মনে হয় তোমার জন্য বেটার হবে। ওকে ওকে, সো টেল মি, আমার সাথে কেউ লাইভে কথা বলতে চাও কি না? গেস্ট আর অ্যালাউড, সো যদি কেউ লাইভে কথা বলতে চাও অবশ্যই কথা বলতে পারবা, নো প্রবলেম। ওকে, সো তোমাদের মধ্যে যদি কেউ লাইভে আমার সাথে কথা বলতে চাও কমেন্ট করে জানাও। ওকে, হ্যাঁ এইভাবে বলার প্রয়োজন নেই, সব বেসরকারি নার্সিং কলেজেই, প্রাইভেট নার্সিং কলেজে 5% অসচ্ছল মেধাবী স্টুডেন্টদের কোটা আছে। সো তুমি যে কলেজে ভর্তি হতে চাও প্রাইভেটে সেখানে যোগাযোগ করবে, অবশ্যই ওরা সবকিছু বিবেচনা করে তোমাকে মেধাবী অসচ্ছল কোটাতে ভর্তি করতে হয়তো হেল্প করবে। ওকে, হ্যাঁ যেটা বলছিলাম যে সব প্রাইভেট কলেজেই 5% অসচ্ছল মেধাবী কোটা আছে। সো তোমরা যারা আর্থিকভাবে অসচ্ছল ফ্যামিলির, সো তোমরা যে কলেজে পড়তে চাও সেই কলেজে যোগাযোগ করবা, দেন তোমরা হয়তো ওখানে ভর্তি হতে পারো। ওকে, সো অনেকেই লিভ নিয়েছেন কেন, ওয়াই, টেল মি, কমেন্ট করে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি সেজন্য এক্সট্রিমলি সরি। আর আমাকে 9টার পর একটু এয়ারপোর্ট যেতে হবে, আমাদের একজন রিলেটিভ আসবে, সো আমি 9টা বাজে লাইভ শেষ করব। সো আরও আধা ঘন্টা আছি আপনাদের সাথে। ওকে, সো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর অনেকের কমেন্টের উত্তর দিতে পারেনি সেজন্য সরি, আবারও বলছি সরি। কলেজের লিস্ট দেওয়া আছে, সব কলেজই একই, কিন্তু ঢাকাতে স্টুডেন্টদের পড়ার মুভমেন্টটা বেশি, অর্থাৎ সবাই বাংলাদেশের রাজধানী ঢাকাতে পড়তে চায়, দ্যাটস ওয়াই অনেকের আগ্রহটা বেশি ঢাকাতে। বাট সব কলেজের সার্টিফিকেট একই, সরকারি বেসরকারি সব কলেজের সার্টিফিকেটের ভ্যালু একই, অর্থাৎ আপনি যদি কুমিল্লার একটা প্রাইভেট থেকে পড়েন বা আপনি যদি ঢাকা নার্সিং কলেজ থেকে পড়েন একই ভ্যালু, বাট হয়তো মেধার দিক থেকে হয়তো একটু কম বেশি হতে পারে, বাট পড়াশোনাটা নিজের কাছে, যেহেতু সার্টিফিকেট সব জায়গাতে ভ্যালু একই, সরকারি বেসরকারি সব সার্টিফিকেটের ভ্যালু একই, এখানে আলাদা কোনো ভ্যালু নেই। তবে নিজের কাছে সব কিছু, পড়াশোনাটা হচ্ছে নিজের কাছে, আপনি ফিউচারে কোথায় জব করবেন বা কোথায় কী করবেন সব কিছু আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে, আপনার নলেজের উপর ডিপেন্ড করে, আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। ওকে,
অনেকে কমেন্ট করছেন না, প্লিজ কমেন্ট করুন। আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি জানাবেন কমেন্ট করে, প্লাস হচ্ছে কমেন্ট করে জানান আপনার যদি কোনো প্রশ্ন থাকে। অনেক অনেক লং টাইম আছি আপনাদের সাথে, আপনাদের যদি বোর লাগে বলতে পারেন, আমি থাকবো 9টা পর্যন্ত, কিছু করার নেই। কমেন্ট করছেন না কেন আপনারা? আই কান্ট সি ইয়োর কমেন্ট। ওকে, ওকে, সো এতক্ষণ তো অনেক কমেন্ট দেখলাম, বাট এখন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। মেবি কোনো প্রবলেম হয়েছে আমার এখানে। ওকে, সো I think there are some problem. 151 স্টুডেন্টস এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে, সো কেউ যদি লাইভে কথা বলতে চান, I can bring you, no problem. ফয়েজ ও anyone কথা বলতে চাইলে কমেন্ট করে বলতে পারেন। এটা শো করছে না কেন? ওকে, সো আই থিঙ্ক একটু ইন্টারাপশন হয়েছে, আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য প্রবলেম? মেবি আমার এখানে নেট প্রবলেম। ওকে, সো আমরা একটু ওয়েট করি। অ্যান্ড ওকে, সো আই গেস আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, ও হিমেল সাহা, আমি তাকে পার্সোনালি চিনি, সে কমেন্ট করেছে, লিখেছে জার্মানির জন্য প্রিপারেশন কত দূর, প্রসেসটা বলবেন? জার্মানির ল্যাঙ্গুয়েজ কোথায় থেকে? জার্মানি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। সো A1 A2 এরকম B1 B2 এরকম কয়েকটা স্টেপ আছে, বাট ইউ ক্যান লার্ন ইট ফ্রম ইন্টারনেট। আই মিন তুমি কিন্তু ইউটিউব ইউজ করেই অনেক ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, বা অ্যাপ আছে। ওকে, কয়েকটা অ্যাপ আছে যেগুলো হচ্ছে তোমার পেইড অ্যাপ, বাট তুমি এগুলো গুগল থেকে এমনি নামাইতে পারবা। সো সেগুলো ইউজ করেও কিন্তু তুমি ল্যাঙ্গুয়েজ স্কিলটা ইমপ্রুভ করতে পারো। সো লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। আমারও আলাদা ল্যাঙ্গুয়েজ শিখতে ভালো লাগে। আমি কিছুদিন তোমার সুইডিশ আর জার্মানির কিছু শব্দ শিখছিলাম, বাট এখন ভুলে গেছি, প্র্যাকটিস নাই। সো আই থিঙ্ক নার্সিং স্টুডেন্টদের জন্য ইংলিশ স্পিকিং কান্ট্রি চুজ করলে বেটার, বাট স্টিল ইউ ক্যান চুজ সাম আদার কলেজ, নো প্রবলেম। ওকে, সো আমি ফোন থেকে আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, সো আমি ল্যাপটপ থেকে কমেন্ট দেখে দেখে ট্রাই করছি রিপ্লাই করার জন্য। ওকে, সো হ্যাঁ, প্রাইভেটে যদি কেউ পড়তে চান অবশ্যই 40-এর উপরে মার্ক পেতে হবে, 40-এর নিচে মার্ক পেলে হবে না। ওকে, 40-এর বেশি মার্ক পেতে হবে। ওকে, দেন ল্যাঙ্গুয়েজ স্কিল অবশ্যই তোমাকে আইএলস থাকতে হবে। ওকে, সো আইএলস ইজ ম্যান্ডেটরি। আইএলস ছাড়া নার্স অ্যাব্রডে ট্রাই করতে পারবে না। ওকে, অবশ্যই আইএলসে ভালো একটা স্কোর থাকতে হবে, 6.7 6.5 বা তার বেশি, বা 7 আপ থাকলে ভালো। ওকে, দেন জিপিএ যাই থাকুক, আসলে আমরা তো আর জিপিএটা চেঞ্জ করতে পারবো না, তাই না? সো জিপিএ আমাদের যাই আছে সেটা নিয়ে আমাদেরকে হ্যাপি থাকতে হবে। এবং নার্সিং ভর্তি পরীক্ষায় 100-তে আমি যত বেশি পেতে পারি সেটাতে আমি গুরুত্ব দিব, ঠিক আছে? সো যেটা বলতে চাচ্ছি, জিপিএ যাই থাকুক সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো স্কোর পাওয়ার ট্রাই করো, প্লাস হচ্ছে তুমি কলেজ চয়েসটা ঠিকভাবে দিতে হবে, ঠিক আছে?
ওকে, সো বেসরকারিতে পড়তে হলে অবশ্যই 40-এর বেশি পেতে হবে, আর যে বেসরকারিতে পড়তে চাও সেই কলেজে যোগাযোগ করবে। আর বিএসসি প্রিপারেশন গাইডলাইন অলরেডি আমার পেজে আপলোড করা আছে। আমি এই লাইভ শেষে বিএসসি ইন নার্সিংয়ের কী কী টপিক পড়তে হবে, কী কী প্রিপারেশন নিতে হবে সেগুলো নিয়ে একটা পোস্ট করে দিব আমার লাইভ শেষে, অবশ্যই সেটা তোমরা পেয়ে যাবা পেজে, এই পেজেই পেয়ে যাবা। সো আমি এখন মুখে বলছি না, বাট আমি এটা পোস্ট করে দিব আবারও, যদিও পোস্ট করা আছে বাট আমি আবারও পোস্ট করে দিব কিভাবে কী কী বই পড়তে হবে বা কী কী বইয়ের কী কী টপিক পড়তে হবে সেগুলো সব নিয়ে আমি একটা পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ছেলেদের 20% হতে পারে সিট। ওকে, ছেলেদের 20% হতে পারে। তানজিনা আক্তার জেনি লিখেছে ময়মনসিংহ পড়তে কত পয়েন্ট লাগে? কত পয়েন্ট লাগে সেটা তো আবেদন করার একটা ন্যূনতম যোগ্যতা আছে। বিএসসিতে আবেদন করতে হলে অবশ্যই আলাদা করে 3 করে আলাদা থাকতে হবে জিপিএ, এবং টোটাল 7 পয়েন্টের বেশি থাকতে হবে। আর ডিপ্লোমার ক্ষেত্রে আর মিডওয়াইফারের ক্ষেত্রে তো সেম, টোটাল 2.5 করে কমপক্ষে এবং টোটাল 6 আপ থাকতে হবে জিপিএ, তাহলে তুমি ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো গ্রুপ থেকে। ওকে, সো আমার এখানে ইন্টারনেট একটু ফ্লাকচুয়েশন হচ্ছে, সেজন্য হয়তো সামটাইমস একটু প্রবলেম হতে পারে, মেবি ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটিতে একটু প্রবলেম হতে পারে, সো প্লিজ পারডন মি। ওকে, there is no setting for that. Okay, সো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। প্রিন্স আরিয়ান লিখেছে ভাইয়া, ওকে জি, প্রশ্ন করুন, কি জানতে চান? আর the Wi-Fi is little bit fluctuating. Okay, so হ্যাঁ, রেজওয়ান ইসলাম নীল কলেজ যেতে চাচ্ছে। ওকে রেজওয়ান, আমাকে অ্যাড করো, আমি চেষ্টা করব তোমাকে লাইভে নেওয়ার জন্য। বাইরে ডিপ্লোমা করে ডিরেক্ট বাইরে যাওয়া যায় না, অবশ্যই বিএসসি করে যেতে হবে, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি, এরপর যদি মাস্টার্স করতে পারো তাহলে আরও বেটার। মাস্টার্স করে যাওয়াটা সব থেকে, ডিপ্লোমা যারা করে তাদের জন্য মাস্টার্স করে যাওয়াটা সব থেকে বেটার। ওকে, আর যারা শুধু বিএসসি করো, ওকে বিএসসি করেও ডিরেক্ট মাস্টার্সের জন্য বাইরে অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু যদি মাস্টার্স করে দেশ থেকে একটা মাস্টার্স বা এমপিএইচ করে যাও সেটা তোমার জন্য আরও বেটার হবে স্কলারশিপ পাওয়ার জন্য। আর ভাইয়া নার্সিং কলেজে জব করার জন্য পয়েন্ট কতটা ভ্যালু রাখে? পয়েন্ট এখানে কোনো ভ্যালু নেই, আপনি অবশ্যই বিএসসি পাস করতে হবে এবং মাস্টার্স করা থাকলে টিচার হিসাবে জয়েন করার জন্য বেশি ভ্যালু পাবেন, তবে শুধু বিএসসি করে টিচার হওয়া যায়, নো প্রবলেম। ভাইয়া প্লিজ নতুন কোনো খবর আছে কি নার্সিং সম্পর্কে? নতুন খবর আপনি কি জানতে চান বলেন, আমি সেটার জানা থাকলে অ্যান্সার করব। নতুন কি জানতে চান? সব কিছুই অনেকের কাছে নতুন, আবার অনেকের কাছে এগুলো পুরনো, যেহেতু আমি অলরেডি এগুলো আলোচনা করেছি। মিস জীবন ইন্ট্রোডিউস ভাইয়া। ওকে, সো আমি আসলে আমাকে ইন্ট্রোডিউস করিনি বা আমাকে অনেকেই চেনেন না, আমি রুবেল হোসাইন, আমি কলেজ অফ নার্সিং আইইউবিএটি বিশ্ববিদ্যালয় থেকে, এটা উত্তরাতে অবস্থিত। আমি এখান থেকে বিএসসি ইন নার্সিং কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি অ্যাব্রডের জন্য ট্রাই করছি, অর্থাৎ আমি আইএলটিএস-এর প্রিপারেশন নিচ্ছি এবং বাইরে স্কলারশিপের জন্য ট্রাই করছি। ওকে, আর আপনাদের যদি কোনো উচ্চশিক্ষা সম্পর্কে যদি কোনো গাইডলাইন লাগে অবশ্যই আমাকে পার্সোনালি যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার পেজে মেসেজে নক করতে পারেন, নো প্রবলেম। আমি চেষ্টা করব যদি পারি হেল্প করার জন্য ইনফরমেশন দিয়ে। মাস্টার্স হচ্ছে 2 বছরের কোর্স, নর্মালি অনেক জায়গাতে 1.5 বছর হয়ে থাকে, বাট বেসিক্যালি এটা 1 বছরের কোর্স, 1.5 থেকে 2 বছর লেগে যায়। আই রিচ লিখেছে ভাইয়া জিপিএ 42, ডিপ্লোমাতে কত মার্ক পেলে চান্স? যেটা তুমি কোথায় চান্স পেতে চাও সেটার উপর ডিপেন্ড করে, মোটামুটি ঢাকার বাইরে হলে 70-র উপরে পেলে আশা করতে পারো, তবে যত বেশি স্কোর পাবা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি হবে। ওকে, সো এটাই। প্রতি বছর কাটমার্ক ডিপেন্ড করে, এক এক বছর কাটমার্ক এক এক রকম, সো এটার কোনো স্পেসিফিক নেই, তবে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই 80 আপ পেতে হবে, 80-র উপরে পেতে হবে। ওকে, ছেলেদের ক্ষেত্রে 80 আপ মার্ক পাওয়া হচ্ছে ম্যান্ডেটরি, আর মেয়েদের ক্ষেত্রে 70 আপ মার্ক পাওয়া হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ বাধ্যতামূলক। 70-র
নিচে পেলে ইজ কোয়াইট ইম্পসিবল, 70-র উপরেই থাকতে হবে স্কোর। ওকে, জিপির উপর অবশ্যই মার্ক আছে, যেহেতু গত বছর 50 মার্ক ছিল, এবছর মার্ক থাকবে কিনা সেটা সার্কুলার এলে জানা যাবে। সো ওয়েট আপ টু সার্কুলার পর্যন্ত ওয়েট করো, দেন আমরা তোমাদেরকে আপডেট ইনফরমেশনগুলো জানিয়ে দেবো, ঠিক আছে? সো ওয়েট আপ টু সার্কুলার। সেকেন্ড টাইমারদের কি নতুন করে কিছু বলার নাই। সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার সবাই একই, সবাইকে একইভাবে কম্পিটিশন দিতে হবে। সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা যাবে না, বা সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার হিসাবে বেশি বোনাস মার্ক পাবে এরকমও কিছু না। সো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই একই সিটের জন্য লড়াই করবে। সো এটাই। ওকে, সো সেকেন্ড টাইমারদের জন্য আরও প্লাস পয়েন্ট হচ্ছে তারা অলরেডি অনেক সময় পেয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। সো তাদের জন্য তো এটা আরও ভালো ব্যাপার, যেহেতু আলাদা কোনো ঝামেলা নাই, অর্থাৎ তাদের প্রিপারেশন ফার্স্ট টাইমারদের থেকে ভালো। সো আই থিঙ্ক সেকেন্ড টাইমারদের অনেক সুযোগ আছে এক্ষেত্রে। ওকে, দেন শিউলি স্নেহা লিখছে বিএসসি নার্সিং এ পরে কি কোনো জব করতে পারবো কিনা। বিএসসি নার্সিং পড়াকালীন কি জব করতে চান আপনি, এক্সাম্পল দিন। পড়াকালীন তো নর্মালি কোনো জব করা যায় না, সো আপনি কি জব করতে চান কমেন্ট করে জানান। রেজওয়ান লিখেছে ভাইয়া আমি তো অ্যাড করছি। ওকে, সো আপনি অ্যাড করেছেন, আমি তো দেখতে পাচ্ছি না, আবার অ্যাড করেন, আমি পাচ্ছি না আপনাকে। ওকে রেজন, আবার কমেন্ট, আবার ট্রাই টু অ্যাড মি, আমি অ্যাড করতে পারছি না তোমাকে। ওকে, ঢাকাতে বিএসসির জন্য ঢাকাতে চান্স পেলে কমপক্ষে, ঢাকাতে চান্স পেতে হলে অবশ্যই 80 আপ পেতে হবে। আগেই বলেছি, ঢাকাতে চান্স পেতে হলে 80 আপ মার্ক পেতে হবে। ওকে, সো আমার ইন্টারনেট একটু ফ্ল্যাকচুয়েট করছে, আমি 9টা পর্যন্ত থাকবো তোমাদের সাথে। এঞ্জেল অরেন লিখেছে ভাইয়া আপনি কি আমার কমেন্ট দেখছেন না। জি, আমি সবার কমেন্ট দেখছি, বাট যেটা চোখের সামনে পড়ে আমি সেটা অ্যান্সার দিচ্ছি। বাট ট্রাই টু কমেন্ট অ্যাগেন যদি কারো অ্যান্সার না পাই, ঠিক আছে? অর্থাৎ যদি কারো অ্যান্সার না দিতে পারি প্লিজ আবার কমেন্ট করো। ওকে, কত মার্ক পেলে চান্স হবে সেটা তো অলরেডি বললাম, যে মোটামুটি 75-এর উপরে থাকলে চান্স পাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? 75-এর উপরে থাকলে মোটামুটি চান্স পাওয়ার পসিবিলিটি আছে। আর তোমাদের যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে থাকো, অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি, এক্সট্রিমলি সরি, বিকজ এত কমেন্ট, এখন আমাকে মনে করো 150+ স্টুডেন্ট দেখছে বা শুনছে, তো সবাই একসাথে কমেন্ট করলে আমি এদিকে মানুষ একজন, সবার কমেন্টের তো উত্তর দিতে পারি না। সো দ্যাটস এ প্রবলেম। ওকে, সো প্লিজ ট্রাই টু কমেন্ট এগেন, আমি চেষ্টা করব আবার তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, সো I'm facing some internet problem. Okay, so yeah, so তোমাদের প্রিপারেশন কেমন? আচ্ছা, তোমাদের কাছে একটা পোল দিচ্ছি এখন, অর্থাৎ তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কত মার্ক পাবে বলে আশা করো। অনেক দিন তো হলো পরীক্ষার, সো তোমরা কত মার্ক পাবে বলে আশা করো, কমেন্ট করো, আমাকে জানতে দাও যে তোমাদের প্রিপারেশন কেমন। সো আই ক্যান লেট ইউ নো। ওকে,
সো আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে যেখানে নার্সিং ভর্তির আমরা প্রাইভেট ব্যাচ পড়াই আমাদের ঢাকা নার্সিং কলেজ সহ শেরেবাংলানগর নার্সিং কলেজ এবং আমি সহ আমাদের আরও কয়েকজন টিচার আমরা নার্সিং ভর্তির একটা প্রাইভেট ব্যাচ পড়াই। সো শুধুমাত্র ইংলিশে যাদের প্রবলেম তারা আমার ক্লাসটি ফ্রি করতে পারো। সো তোমরা যদি কেউ ক্লাস করতে চাও আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, শুধু ইংলিশ ক্লাসটা তোমাদেরকে ফ্রি করতে দেওয়া হবে, ঠিক আছে? যাদের ইংলিশে সমস্যা তোমরা যারা ইংলিশ ক্লাসটা করতে চাও আমার সেক্ষেত্রে আমি তোমাদেরকে ফ্রি ক্লাসের সুযোগ দিচ্ছি। সো যারা ইংলিশ ক্লাসটা ফ্রি করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, কোনো টাকা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, আর তোমাদের কত পাবা বলে মনে হয় নার্সিং ভর্তি পরীক্ষায়? প্লিজ কমেন্ট করো, লেট আস নো যে তোমার প্রিপারেশন কতদূর হলো। ওকে, সো তুমি কত পাবে বলে মনে করো? প্লিজ কমেন্ট করো, আর আমরা সবাই দেখি যে তোমার প্রিপারেশন কেমন। আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নাও। ওকে, সো অনেকেই কমেন্ট করছেন স্কোর কত হতে পারে। সো লেটস সি, চেক সাম কমেন্টস। যাদের মোটামুটি 100-তে 75-এর উপরে বা 70-র উপরে যারা পাবা তাদের হয়তো একটা গুড লাক হতে পারে, যে চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। ওকে, 70-র উপরে মোটামুটি যারা পাবা। পাবিহা আপনি নেত্রকোনা জেলার থেকে, তো এখানে নেত্রকোনাতে কোনো বিএসসি নার্সিং ইনস্টিটিউট নেই আমার কোন। ওকে, আপনি তো বললাম আপনাকে কলেজের লিস্ট আমি লাইভ শেষে পোস্ট করে দিব, আপনি দেখেন যে আপনি কোন বিভাগের স্টুডেন্ট, আপনি কি রংপুর নাকি দিনাজপুর বিভাগের। সো আপনার বিভাগের মধ্যে যেই কলেজ আছে বা যে ইনস্টিটিউট আছে সেগুলোর যে কোনো একটাকে ফার্স্ট চয়েস দিবেন, আর বাকিগুলো নিজের ইচ্ছা মতো দিবেন, ঠিক আছে? ওকে, এক্সকিউজ মি, আমি একটু পানি খাবো। ওকে, অনেকেই 80 আপ পাবে বলে আশা করছো। সো যেটা বলছিলাম, যাদের ইংলিশে প্রবলেম অর্থাৎ যারা ইংরেজিতে কাঁচা বা যারা ইংলিশ ইমপ্রুভ করতে চাও, আমরা জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে পড়াই। সো অবশ্যই তোমার ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং ভালো মোবাইল হতে হবে, অর্থাৎ স্মার্টফোন থাকতে হবে। অর্থাৎ এরকম এখন যেভাবে লাইভে দেখছো আমরা এরকম এইভাবে না, আমরা জুম অ্যাপে পড়াই। সো তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে জুম অ্যাপটা নামে আনিবা। সো জুম অ্যাপ প্লাস ভালো ইন্টারনেট কানেকশন, রুটিন দেওয়া হবে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমার ইংরেজি ক্লাসগুলো ফ্রি করতে পারবে, নো প্রবলেম। ওকে, সো একজন বলছেন আমার ডিপ্লোমা ইন নার্সিংয়ে সায়েন্সে তো প্রশ্ন হয়ে গেছে, এখন কি মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে? ওকে, যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়তে পারেন, সেখানে অনেক ইনফরমেশন থাকে, সাধারণ জ্ঞান থাকে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের অনেক ইনফরমেশন থাকে, তো সেগুলো পড়লে তো আপনার কোনো প্রবলেম নাই, তাই না? সো সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা নিয়ে ফেলেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলতে ভুলে গেছি এখন মনে হয়েছে, সেটা হচ্ছে তোমরা ভার্সিটি ভর্তি বা মেডিকেল ভর্তির যে প্রশ্নগুলো আছে বা বিগত সালের নার্সিং ভর্তির প্রশ্নগুলো সেগুলো সলভ করো, প্রচুর কোশ্চেন সলভ করো, তাহলে তোমার কনফিডেন্স লেভেল আরও বৃদ্ধি পাবে। সো যেমন সব করার দরকার নাই, এটলিস্ট যেগুলো মিল আছে, যেমন তোমার বাংলা ব্যাকরণ, তারপর ইংলিশ গ্রামারের, তারপর সাধারণ জ্ঞান, অ্যাটলিস্ট এই 3টা সাবজেক্টের ভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করো। এখনও যারা বসে আছো প্রিপারেশন নিচ্ছ না, অ্যাটলিস্ট কোশ্চেনগুলো সলভ করো, তাহলে অনেক কিছু শিখতে পারবা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ এবং সাধারণ জ্ঞান ভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষার এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো সলভ করো, তাহলে বেটার হবে। ওকে, যারা প্রাইভেটে পড়তে চাও তোমরা তো অবশ্যই 40+ পেলেই খুশি, অ্যাপ্রিসিয়েট ইউ, নো প্রবলেম। যে অলরেডি বলেছি পাবিহা, আপনি আপনার বিভাগের মধ্যে যেগুলো আছে সেগুলোর থেকে যে কোনো একটা ফার্স্ট চয়েস দিবেন, বাকিগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন, নো প্রবলেম। ওকে, যারা ইংলিশ ক্লাস করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে দেওয়া আছে,
সো যারা ইংলিশ ক্লাস করতে চাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমি তোমাদেরকে ক্লাসের রুটিন দিয়ে দিব এবং আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেখানে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে যথাসময়ে। ওকে শিউলি ভাই, আমি বিএসসিতে বা ডিপ্লোমাতে কোনটাতে চান্স পাওয়ার সম্ভাবনা, তো সেটা তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। তোমার প্রিপারেশন যদি ভালো হয় এবং তুমি যেটাতে অ্যাপ্লাই করবা প্রিপারেশন ভালো হলে অবশ্যই চান্স পাবা। তবে বিএসসি থেকে ডিপ্লোমাতে চান্স পাওয়াটা তুলনামূলকভাবে সহজ, ঠিক আছে? ডিপ্লোমাতে সিটও বেশি, প্রশ্নও সহজ হয়, চান্স পাওয়াটাও ইজি। ভাই আপনার জীবনের একটা গল্প শেয়ার করেন। ওকে, কি গল্প শুনতে চান প্লিজ কমেন্ট করুন সবাই, যদি কেউ আপনার আগ্রহী হন বা জানতে চান। সো প্লিজ কমেন্ট ইওর কোয়েশ্চেন, আমি চেষ্টা করব আনসার করার জন্য। ভাইয়া আপনার জীবন নার্সিংয়ে পড়েন। ও আচ্ছা, আমি কেন নার্সিংয়ে পড়ি সেটা অনেক লম্বা হিস্ট্রি, সেটা মেবি অন্যদিন বলবো, বাট সংক্ষেপে বলি। আমি নার্সিং সম্পর্কে জানতাম না, ছোটোবেলায়ও কখনো ভাবিনি যে ভবিষ্যতে নার্স হব, বা স্কুল কলেজে থাকতে জীবনেও চিন্তা করিনি যে নার্সিংয়ে থাকবো। সো বেসিক্যালি আমার রেজাল্ট অনেক ভালো ছিল, অর্থাৎ এসএসসি, পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি আমার সব জিপিএ 5 ছিল। তো অনেকে বলবেন যে ভাইয়া তাহলে আপনি ইউনিভার্সিটি বা মেডিকেলে ট্রাই করেননি কেন? করিনি, আমার মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল না বিন্দুমাত্র, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা আমার খুব একটা ভালো হয়নি, যার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও হলেও পড়তাম, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চান্স হয়নি। সো আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন মাটি হয়ে যায়। সো খুব ভেঙে পড়ি আর চেষ্টা করি অন্য কোথাও ট্রাই করা যায় কিনা। দেন ঢাকা কলেজে আমার বোটানি আসছে, আমার ফ্রেন্ডের সাইকোলজি হয়েছিল, সো সে সাইকোলজিতে ভর্তি হয়, বাট আমি বোটানিতে ঢাকা কলেজে ভর্তি হইনি। সো আমার বড় ভাইয়ের ইচ্ছাতে মূলত নার্সিংয়ে ভর্তি হওয়া। সো আমি বড় ভাইয়ের অনুপ্রেরণাতে এবং আমাদের এলাকার একটা ভাইয়া আইইউবিটির নার্সিং ডিপার্টমেন্টের টিচার ছিল, তিনি বর্তমানে সুইডেনে আছে স্কলারশিপ নিয়ে, ওখানে এখন মাস্টার্স শেষে তিনি এখন জব করছেন। সো এরপর আমি ওনার মাধ্যমেই আইইউবিটিতে নার্সিংয়ে ভর্তি হই, দেন এখান থেকে বিএসসি ইন নার্সিং কমপ্লিট করি। এখন আমি চেষ্টা করছি আর কি ভালো কিছু করার জন্য, এবং নার্সিং ভর্তির ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করা হচ্ছে আমার ভালো লাগে, হেল্প করতে। আর পাশাপাশি আমি নিজে পড়াশোনা করছি ভালোভাবে, যেন আমি ফিউচারে নার্সিংয়ের টিচার হিসাবে যে কোনো একটা কলেজে জয়েন করতে পারি। প্লাস অ্যাব্রোডে স্কলারশিপ যদি হয় তাহলে তো ভালো, না হলে বাংলাদেশেই নার্সিংয়ের যে কোনো একটা কলেজে টিচার হিসাবে কাজ করার ইচ্ছা আছে, এবং হসপিটালে তো অবশ্যই কাজ করব। এর পরবর্তীতে আমি টিচার হওয়ার ইচ্ছা। সো এই তো, এটা হচ্ছে আমার স্টোরি নার্সিংয়ে আসার। কিন্তু আরও অনেক স্টোরি আছে, সেগুলো হয়তো অন্য কোনো লাইভে ডিসকাস করব। বিএসসিতে হাইয়েস্ট মার্ক কত? এটা ডিপেন্ড করে, 90 আপ হয়ে থাকে, 95, 6 এরকম, 97ও হয়। সো এটা ডিপেন্ড করে 100তে, প্রতি বছর এক এক রকম হয়। তবে কাটমার্কটা, আবারও বলছি, কাটমার্কও ডিপেন্ড করে, 3টা জিনিসের উপর তোমার চান্স পাওয়া ডিপেন্ড করে। নার্সিং ভর্তি পরীক্ষা 100তে কত পেলা, প্লাস তোমার জিপিএ 50-এর উপর তোমার মার্ক কত, আর তোমার কলেজ চয়েস, এই 3টা জিনিসের উপর তোমার চান্স পাওয়াটা আসলে ডিপেন্ড করে। ওকে ওকে, সো অনেকেই ভালো ভালো স্কোর পাবা বলে বলছো। সো আমাদের ক্র্যাশ কোনো ব্যাচ নেই, এক্সাম ব্যাচ নেই, আর রেগুলার ব্যাচ আমরা যেটা পড়াচ্ছি তাদেরকেই চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য। আর যদি কেউ ইংলিশ ক্লাসটা, শুধুমাত্র ইংলিশ ক্লাসটা ফ্রি করতে চাও আমার ক্লাসে, সেক্ষেত্রে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমি তোমাদেরকে কোচিংয়ের গ্রুপে অ্যাড করে দিব, দেন তোমরা ক্লাস করতে পারবে। ওকে ওকে গাইজ, আই এম রিয়েলি সরি, আমার একটু ইন্টারনেট প্রবলেম আজকে এখানে, টু মাচ। সো আমি কি ফ্রিজ হয়ে গেছি? আমাকে কি শুনতে পাচ্ছ? প্লিজ কমেন্ট করে জানাও, মেক শিওর দ্যাট ইউ আর লিসনিং টু মি। আই গেস আমার এখানে একটু ইন্টারনেট প্রবলেম হয়েছে। সো ওকে, সো তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে, আসলে অনেকের প্রশ্ন আমি উত্তর দিতে পারিনি, সেজন্য এক্সট্রিমলি সরি। আর
প্রতিটা বিষয়ে কি কি টপিক পড়তে হবে সেগুলো নিয়ে আমি আজকের এই লাইভ শেষে তোমাদেরকে একটা পোস্ট করে দিব, তোমরা সেটা দেখতে পাবা। অর্থাৎ আমার এই পেজ রিয়ামস নার্সিং ব্লগ পেজে লাইক দিয়ে রাখো এবং কমেন্ট করো, পোস্ট করলে আমি প্রচুর পোস্ট করি নার্সিং ভর্তি রিলেটেড। সো সেখানে তোমরা আপডেটগুলো পাবা, ঠিক আছে? আমার নার্সিং সম্পর্কে, আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে আমি প্রতিদিনই কিছু না কিছু আপডেট পোস্ট দেই, যেগুলো গুরুত্বপূর্ণ, তোমাদের ভর্তি পরীক্ষা অনেক অনেক কাজে লাগবে। ওকে, সো সো এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। আর ওয়াইফাই একটু প্রবলেম হচ্ছে এখানে। ওকে, সো যেটা বলছিলাম, সো অবশ্যই তোমরা যারা ইংলিশ ক্লাসটা ফ্রি করতে চাও, আমি জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি। সো তোমরা যদি কেউ ক্লাসটা করতে চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবে। আমার পেজের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে এবং পেজে একটা মেসেজ দিলেও তুমি অটোমেটিক আমার ফোন নাম্বার পেয়ে যাবে, অটোমেটিক একটা মেসেজ যাবে তোমার কাছে, সেখান থেকে আমার ফোন নাম্বার পেয়ে যাবে। ওকে, সো সো যারা প্রশ্ন করেছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আর কিছুক্ষণ থাকবো, আর 5 থেকে 10 মিনিট থাকবো। এর মধ্যে এক্সট্রিমলি সরি, আমি অনেকের কমেন্টের অ্যান্সার দিতে পারিনি, বিকজ আমি একজন, তোমরা অনেকজন। সো বাট ডোন্ট মাইন্ড, আমার ফোন নাম্বার যেহেতু দেওয়া আছে, তোমরা যদি কেউ পার্সোনালি কিছু জানতে চাও আমাকে ফোন করতে পারো, যে কোনো টাইমে ফোন করলে হবে, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, আর আজকে লাইভ কিছুক্ষণ পরেই শেষ হবে। যাদের অ্যান্সার দিতে পারিনি প্লিজ আমাকে, সরি ল্যাপটপ থেকেও পাচ্ছে। সো প্লিজ যাদের অ্যান্সার দিতে পারিনি তোমরা কল করে আমার থেকে জেনে নিতে পারো। আর ভাই আমি অলরেডি সরকারি নার্সিংয়ে পড়ি, আমি এক্সাম দিতে চাচ্ছি আবারও, আমি কি এক্সাম দিতে পারবো? জি, এসএসসি 2017-18 এবং এইচএসসি 2019-20 এই সালের মধ্যে যদি এসএসসি এইচএসসি থাকে এবং রেজাল্ট যদি ঠিক থাকে অবশ্যই আবারও ভর্তি পরীক্ষা দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, চম্পা নামে একটা স্টুডেন্ট, সে অ্যান্সার পায়নি, সেজন্য সরি। সার্কুলার হয়তো রিসেন্টলি দিবে, তবে ধরে রাখুন জুন বা জুলাই মাসে ভর্তি পরীক্ষা হবে, সেটা মাথায় রেখেই প্রিপারেশন নিতে থাকুন। গণিত কি কি পড়বেন? ওকে, গণিত, আচ্ছা প্রত্যেকটা বিষয় কি কি পড়বেন সেটা নিয়ে আমি লাইভ শেষেই পোস্ট করে দেবো। বিএসসির জন্য কি কি সাবজেক্ট এবং মার্ক ডিস্ট্রিবিউশন কি, মানবন্টন কি, সব কিছু ডিটেলসে পোস্ট করে দিব এবং কিছু সাজেশন আছে, অর্থাৎ কি কি টপিক পড়তে হবে সেগুলো দিয়ে দিব, কাইন্ডলি সেগুলো একটু পড়ে নেবেন। ওকে, দেন ওকে, অনেকেই বলছেন, একজন বলছেন সে ম্যারিড, সে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কিনা? হ্যাঁ, নো প্রবলেম উইথ ম্যারেজ, আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন, নো প্রবলেম। সো এটা গোপন রাখবেন প্রথমত, তাহলেই হবে। যারা ম্যারিড তারা ভর্তি পরীক্ষা দিতে কোনো প্রবলেম নেই। আর যে মেডিকেল টেস্টগুলো হয় সেগুলো মূলত হয় আপনি স্বাস্থ্যের দিক থেকে আপনি ঠিক আছেন কিনা, সুস্থ আছেন কিনা, বাট কেউ ম্যারিড কিনা বা কেউ কোনো বিশেষ সম্পর্কে জড়িয়েছে কিনা সেগুলো ফাইন্ড আউট করার জন্য কোনো মেডিকেল টেস্ট করানো হয় না, শুধুমাত্র শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য কিছু মেডিকেল টেস্ট রয়েছে, ঠিক আছে? সো এটা খুবই নর্মাল, যেমন এইচআইভি টেস্ট আছে, ব্লাড গ্রুপিং টেস্ট আছে, দেন হাইট ওয়েট দেখে, কিন্তু নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য হাইট ওয়েটের কোনো ব্যাপার নেই, অর্থাৎ কারো হাইট যদি কম হয় সে পড়তে পারবে না এরকমটি নেই, ঠিক আছে? তো সবাই পড়তে পারবে, নো প্রবলেম। সো এই তো, আর হ্যাঁ, সো ম্যারিড হলে কোনো প্রবলেম নেই। ওকে আপু, আর যারা আরো অনেকেই প্রশ্ন করেছে সার্কুলার কবে দিতে পারে? হ্যাঁ, সার্কুলার তো কবে দিবে বললাম, যে রিসেন্টলি সার্কুলার দিতে পারে, তবে জুন বা জুলাই মাসে ভর্তি পরীক্ষাটা হতে পারে। আর কি কি টপিক, কি কি বিষয় পড়তে হবে সেগুলো নিয়ে আমি লাইভ শেষে পোস্ট করে দিব। এমডি রাজু আহমেদ লিখেছে ভাইয়া বিএসসি তে মিনিমাম কত পেলে চান্স হবে? ওকে, ছেলেদের ক্ষেত্রে 80 আপ মার্ক পেলে অবশ্যই আশা করা যায় 80-র বেশি মার্ক পেতে হবে 100-তে।
সৌরভ লিখেছে ভাইয়া বিএসসি ডিপ্লোমার মধ্যে কোনটা বেশি ভ্যালুয়েবল? বিএসসি ভ্যালুয়েবল, বাট বিএসসি ডিপ্লোমা করেই একই পোস্টেই জব হয়, ঠিক আছে? এই বিএসসি করো বা ডিপ্লোমা করো একই পোস্টে নার্স হিসাবে জব হয়, বাট যদি তুমি ফিউচারে টিচার হতে চাও সেক্ষেত্রে বিএসসিটা একটু বেটার। আর বিএসসির ভ্যালুটা বেশি হচ্ছে এই জায়গাতে, কারণ বিএসসি হচ্ছে অনার্সের সমমান, আর ডিপ্লোমা তো একটা ডিপ্লোমা কোর্স, বাট বিএসসিটা হচ্ছে অনার্সের সমমান, যেহেতু তুমি চাইলে ব্যাংক, বিসিএস, অন্যান্য যে গভর্নমেন্ট জব সার্কুলারগুলো আছে সেগুলোতে ট্রাই করতে পারবা, বাট ডিপ্লোমা নার্সিং করে অন্য জব সাইটে ট্রাই করতে পারবা না। বিএসসি করে হয়তো পারতেও পারো, ঠিক আছে? আর ওকে ওকে আমাদের এখানে নেট একটু ফ্লাকচুয়েট হচ্ছে, অর্থাৎ একটু আপ ডাউন করছে নেট, যার কারণে আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, মতামত জানাও। যে আর আমি তো বলছি যে প্রতি 10 দিন পর পর আমি এখন থেকে লাইভ করব, তখন আমাকে মনে রাখতে হবে, আর সম্ভব হলে তোমরা আমাকে কেউ মনে করিয়ে দিতে পারো যে আজকে 7 তারিখ, নেক্সট 17 তারিখ আমাদের নেক্সট লাইভ। সো প্রতি 10 দিন পর পর, অর্থাৎ মাসে 3টা লাইভ সেশন করব আমরা এখন থেকে নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত। সো প্রতি 10 দিন পর পর আমাদের একটা লাইভ সেশন থাকবে। ওকে, সো ওকে, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না, আমার এখানে নেট প্রবলেম, আর কয়েকবার লাইভ ইন্টারাপশন হওয়ার কারণে ঠিকভাবে দেখতে পাচ্ছি না। ওকে, সো সো যারা এখনো প্রশ্ন করে উত্তর পাননি তাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, বিকজ আই হ্যাভ নাথিং টু ডু। অনেকেই প্রশ্ন করছেন একসাথে, সো সবার উত্তর দেওয়া আসলে একসাথে পসিবল না। আর দীর্ঘ সময় ধরে যারা আমাকে শুনেছেন কষ্ট করে এবং আপনার মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, অর্থাৎ সবাইকেই অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা, যেটা বললাম যে আমাদের একটা অনলাইন ব্যাচ আছে, যারা শুধুমাত্র ইংলিশ ক্লাসটা ফ্রি করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমার নাম্বার আমার পেজে একটা মেসেজ দিলে অটোমেটিক্যালি আমার নাম্বারটা পেয়ে যাবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এক্সকিউজ মি। আর মেক শিওর তোমার জুম অ্যাপ আছে, অবশ্যই জুম অ্যাপ এবং ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে, দেন তোমরা আমার শুধুমাত্র ইংলিশ ক্লাসে জয়েন করতে পারবে। ওকে, আমাদের লাইভ কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আর স্টিল যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ফিল ফ্রি টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই পোস্ট, অর্থাৎ আমি যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড পোস্ট করি আমার এই পেজে নিচে ভিজিট করলে অনেক অনেক ইনফরমেশন পাবা, অনেক সাবজেক্টের টপিক পাবা যেগুলো তোমরা হয়তো কোনো বইয়ে পাবা না। ম্যাথ, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, তারপর পদার্থ রসায়ন, জীব, তাছাড়া সাধারণ বিজ্ঞান, সব বিষয়ের উপর কিছু না কিছু পোস্ট পাবা। আমার পেজের নিচের পোস্টগুলো একটু ফলো করবে, টাইম থাকলে একদিন ভিজিট করবা পুরো পেজ, দেন দেখবা অনেক অনেক পোস্ট আছে যেগুলো আমি গত 2-3 বছর ধরে করেছি, তো সেগুলো ইম্পর্টেন্ট, পড়ার জন্য পড়তে পারো। এছাড়াও শুধুমাত্র স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ কী কী প্রিপারেশন নিতে হবে সেগুলো তো অলরেডি আজকে আমি আবার পোস্ট করব, তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, সো ইয়া, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমাদের কে কোন জেলা থেকে আমাকে শুনছো প্লিজ কমেন্ট করে জানাও, আমার জানার খুব ইচ্ছা। এই মুহূর্তে আমাদের সাথে 100+ স্টুডেন্ট যুক্ত আছে, মেবি আরও বেশি। সো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে কোন জেলা থেকে তোমরা যুক্ত হয়েছো। আমি জানতে চাই যে কোন জেলা থেকে সব থেকে বেশি স্টুডেন্ট নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী। ওকে, সো প্লিজ কমেন্ট করো তুমি কোন জেলা থেকে শুনছো, এটা অনেক গুরুত্বপূর্ণ, বিকজ আমাদের বিশেষ করে কুমিল্লা জেলা থেকে স্টুডেন্ট অনেক কম ভর্তি পরীক্ষা দেয়, যেটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি চাই আমাদের কুমিল্লা জেলা থেকে আরও বেশি আসুক,
তবে কমনলি আমি যেটা বেশি দেখি সবথেকে ময়মনসিংহ জেলা থেকে অনেক স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়, বরিশাল থেকেও প্রচুর স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়। এছাড়া এছাড়া মিক্স উত্তরবঙ্গ থেকেও মোটামুটি ভালো স্টুডেন্ট রেসপন্স করে। তবে কিছু জেলার থেকে খুবই কম স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়। আর আমরা চাই নার্সিংয়ে সবাই আসুক। তোমাদের কলেজ, তোমরা নিশ্চয়ই এক একজন যেহেতু এক এক জেলার, তোমাদের ক্লাসমেটদেরকেও বলতে পারো, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে তাদেরকে বলতে পারো যে বিএসসি নার্সিংয়ে ট্রাই করার জন্য, যারা চান্স পায়নি। সো সো তোমাদের ক্লাসমেট যারা আছে, স্কুল কলেজের ফ্রেন্ড, তাদেরকে জানাতে পারো যে হোয়াই নট নার্সিংয়ে এক্সাম দাও, দেখো যদি ভালো হয়, যদি ভালো মনে করো অবশ্যই পড়বা, আর যদি সামর্থ্য থাকে তাহলে প্রাইভেটে পড়বা। অ্যাটলিস্ট অনার্স থেকে নার্সিংটা বেটার। সো আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা চেষ্টা করবা যে তোমাদের ক্লাসমেটদেরকে নার্সিং সম্পর্কে একটু আইডিয়া দাও, তাদেরকে জানাও যে নার্সিংয়ে ভালো ক্যারিয়ার হতে পারে, নার্সিংয়ের ভালো জব হতে পারে। সো যেটা অনেকেই জানে না, সো তোমরা প্লিজ জানিয়ে দাও তাদেরকে, অথবা তাদেরকে মেসেঞ্জারে এই লাইভটি শেয়ার করতে পারো, নার্সিং ভর্তি পরীক্ষার নিয়মকানুন সমৃদ্ধ এই লাইভটি। এবং আমার এই পেজে আরেকটি নার্সিং ভর্তির টোটাল নিয়মকানুন সম্পর্কে একটা লাইভ আছে, সেটাও তোমরা কাইন্ডলি দেখতে পারো, সেখানেও ডিটেলস আলোচনা করা আছে। ওকে, আর ওকে, সো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেক মূল্যবান সময় ত্যাগ করেছো, ব্যয় করেছো এখানে, সেজন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর আমাদের লাইভ আর কিছুক্ষণ পরেই শেষ হবে। সো শেষ মুহূর্তে যদি কেউ কিছু জানতে চাও কমেন্ট করো। আনফর্চুনেটলি আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, আমার লাইভে কয়েকটি ইন্টারাপশন হয়েছে, সেজন্য মনে হয়। ওকে, সো সব কিছু তো মোটামুটি আলোচনা করা হলো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মাথায় রাখবা, যেহেতু প্রিপারেশনের জন্য এখনো মোটামুটি 1-2 মাস সময় আছে, তোমাদের যাদের প্রিপারেশন এখনো মনে করছো ভালো না, তোমরা প্লিজ ভালো করে এখনো প্রিপারেশন নিতে থাকো। এবং চেষ্টা করো, যদি সরকারিতে পড়ে যেহেতু কোনো টাকা লাগে না, উল্টা তুমি একটা স্টাইপেন্ড পাবা প্রতি মাসে অ্যারাউন্ড 2000 করে, এবং তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবা ইন নিয়ার ফিউচার। তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তো এটা আরও ভালো, তুমি যদি মেয়ে হয়ে যদি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারো, এটা আসলে অনেক বাবা মার জন্য অনেক বড় অর্জন। কত মেয়েরা লাইক পড়াশোনার সুযোগ পাচ্ছে না, বা অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, বা অনার্সে পড়ছে, জব হচ্ছে না, সেক্ষেত্রে নার্সিংটা অনেক অনেক ভালো একটা অপশন। সো তুমি ডিপ্লোমা করে 3 বছর পরেই ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারো, বা বিএসসি করে 4 বছর পরেই ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারবে। সো আই থিঙ্ক এটা অনেক ভালো একটা অপরচুনিটি, তোমরা ভালো কিছু চুজ করেছো নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার, যেহেতু তোমরা প্ল্যান করছো, আমি মনে করি এটা তোমরা লাইফের বেস্ট একটা ডিসিশন নিয়েছো। ওকে, সো যারা কমেন্ট করতে পারোনি, কে কোন জেলা থেকে প্লিজ কমেন্ট করে জানাও, আমি জানতে চাই সবাইকে কোন জেলা থেকে, কোন জেলায় কম এক্সাম দেয় এরকম কোনো স্পেসিফিকেশন নেই। তবে সব কিছু ডিপেন্ড করে 3টা জিনিসের উপর। আবারও বলছি, তোমার কলেজ চয়েস, তুমি 100-তে কত পেলে ভর্তি পরীক্ষা, এবং তুমি জিপিএর উপর তোমার কত মার্ক আছে, এই 3টা জিনিসের উপরেই তোমার চান্স পাওয়া ডিপেন্ড করে। সো কলেজ চয়েস কীভাবে দিবা, আবারও বলছি, তোমার বিভাগের মধ্যে দেখো কোন কোন কলেজ আছে, সেইগুলো প্রথমে ফার্স্ট চয়েস দিবা, ওইগুলোর মধ্যে যেটাতে পড়তে চাও সেটা ফার্স্ট চয়েস দিবা। আর এরপরে তোমার বিভাগের মধ্যে অর্থাৎ আর কি কি জেলা আছে সেগুলো দেখো, সেগুলোতে যদি নার্সিং কলেজ থাকে সেগুলোতে বাকিগুলো দিবা, আর টোটাল 10টা কমপ্লিট করে দিবা। তবে ওয়েট আপ টু সার্কুলার হোক, এবছর যেহেতু আরও কয়েকটা কলেজ বৃদ্ধি পাবে, সো সার্কুলার অবধি ওয়েট করো, দেন জানতে পারবা। ওকে,
নীতিমালা পরিবর্তন হবে কিনা সেটার কোনো আপডেট নেই, সার্কুলার পর্যন্ত ওয়েট করো। যেহেতু আমিও লাইক এ স্টুডেন্ট তোমাদের মতো, বাট আমি তোমাদের থেকে হয়তো একটু ভালো জানি এই বিষয়গুলো, বিকজ আমি 2-3 বছর ধরে এগুলা ইনফরমেশনগুলো স্টুডেন্টদেরকে দেই, সেজন্য এগুলো একটু ভালো করে জানি। ওকে, সো আমি মনে করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। মোটামুটি এখনো আরও 2-2.5 মাস সময় আছে হাতে, সো এই সময়টাকে অ্যাটলিস্ট ভালো করে কাজে লাগাও। ওকে, সো এখন আমি একটু তোমাদের সাথে গল্প করতে চাই শেষ মুহূর্তে। সো তোমরা কে কেন নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, অর্থাৎ কার অনুপ্রেরণায় তুমি নার্সিংকে ফিউচার ক্যারিয়ার হিসাবে চুজ করেছো, এটা প্লিজ স্বল্প বাক্যে অর্থাৎ এক বাক্যে কমেন্ট করে জানাও যে কার অনুপ্রেরণায় বা কেন তুমি নার্সিংয়ে আসতে চাচ্ছ, কেন নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবা, এই জিনিসটা তোমরা কমেন্ট করে জানাও। পাশাপাশি তুমি কোন জেলার থেকে এক্সাম দিবা ওইটার সাথে সেটাও আবার বলো। যেহেতু আমি কিছুক্ষণ আগে এগুলো দেখতে পাইনি, আমার একটু ইন্টারনেট প্রবলেম হয়েছে সেজন্য। সো আই থিঙ্ক তোমরা প্লিজ এটা কমেন্ট করে লিখো সবাই যে তুমি কেন নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবা, অর্থাৎ কেন তুমি নার্সিংকে পেশা হিসেবে চুজ করছো। সো এটা প্লিজ কমেন্ট করে জানাও, ঠিক আছে? এসএসসি 17-18 হতে হবে, এইচএসসি 19-20। এসএসসি 17-18, এইচএসসি 19-20 হলে নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। ওকে, এসএসসি 17-18, 19-20 এর বাইরে অর্থাৎ এর আগে যদি কেউ থাকে, অর্থাৎ এসএসসি 15-16 এরকম হলে হবে না, ঠিক আছে? প্রাইভেটে পড়তে হলে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় 40-এর বেশি পেতে হবে, অর্থাৎ 40-এর বেশি পেলে তুমি প্রাইভেটে ভর্তি হতে পারবে। ওকে, হ্যাঁ, বিএসসি করলে আপনি যে কোনো সাইটের এক্সামে জব দিতে পারবেন, ব্যাংক, বিসিএস, শিক্ষক নিবন্ধন বা অন্যান্য নিয়োগ, যত নিয়োগ আছে বিএসসি নার্সিং করে আপনি যে কোনো এক্সাম দিতে পারবেন। আর আমি যেটা জানতে চেয়েছি তোমাদের থেকে, কে কেন নার্সিংয়ে আসতে চাচ্ছ বা কার অনুপ্রেরণায় শুরু নার্সিংয়ে তুমি আসতে চাও, ভর্তি হতে চাও, সেটা কমেন্ট করে জানাও। ওকে, মাইসিন লিখেছে আমি নার্সিং পড়তে চাই কারণ আমি মানুষের সেবা করতে চাই। ওকে, ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট। ওকে, সো এটা খুবই ভালো একটা দিক। আসলে নার্সিং এমন একটা মহান পেশা যেখানে মানুষ অসুস্থ, অর্থাৎ অ্যাজ এ নার্স তুমি অসুস্থ মানুষের সেবা করবে। সো এটাই হচ্ছে মূল মটো হওয়া উচিত সবার, নট অনলি ফর দ্য মানি, শুধু কোর্স শেষে একটা জব করবো এজন্য না, বিশেষ করে মানব সেবার যে একটা কাজ সেটা করার জন্য নার্সিং আসা উচিত সবার। ওকে, আমি সবারগুলো পড়ার ট্রাই করব। ওকে, মাইসেন এটা পড়েছি। দেন নিবাস লিখেছে আমি মানব সেবা করতে ভালোবাসি, নীলফামারী জেলা থেকে। ওকে, ভেরি গুড। 67 পেলে আসলে চান্স হয় না, অবশ্যই 70-র উপরে পেতে হবে, অ্যাটলিস্ট 75 যদি থাকে তাহলে মোটামুটি শিওর, আর 70-র উপরে থাকলে আশা করতে পারেন। নন্দন লিখেছে আমি মানুষকে সেবা করতে ভালো লাগে আমার, আমি নরসিংদী জেলা থেকে নার্সিং ভর্তি পরীক্ষা। ভেরি গুড নন্দন, তোমার থেকে এরকম কিছুই চাই আমরা। দেন নিশা লিখেছে ভাইয়া গভর্নমেন্ট এক্সামে কি প্রাইভেটে, গভর্নমেন্ট এক্সাম না দিলে প্রাইভেটে ভর্তি হওয়া যাবে কিনা? না, গভর্নমেন্টে এক্সাম না দিয়ে প্রাইভেটে ভর্তি হওয়ার কোনো সিস্টেম নেই। নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 40-এর বেশি পেলে দেন তুমি প্রাইভেটে ভর্তি হতে পারবে, আদারওয়াইজ কোনো সিস্টেম নেই। অর্থাৎ ভর্তি পরীক্ষা ছাড়া নার্সিংয়ে ভর্তি হওয়া যায় না। ওকে, তাহসিনা লিখেছে ভাইয়া অলরেডি পড়তেছি, নার্সিংয়ে আছি, নিজের ইচ্ছা। ওকে, ভেরি গুড, নিজের ইচ্ছা হলে তো অনেক ভালো, অন্যের প্রেরণা হলে আরও ভালো। ওকে, সঞ্চার লিখেছে ভাইয়া আমার মার পাশে দাঁড়াতে চাই কারণ আমার বাবা নেই। ওকে, সো ইউ আর লাইক মি, আমার বাবা তখন ছিলেন, আমি যখন নার্সিংয়ে আসি আমার বাবা জানতেন আমি নার্সিংয়ে পড়াশোনা করছি, বাট হি কুড নট বি সো ফার, সে বেশি দিন থাকেনি পৃথিবীতে, সে চলে গিয়েছে লাইক ইন 2016, আমি যে বছর ভর্তি হই নার্সিংয়ে সে বছরের মাঝামাঝি। বাট আমি তার জন্য দোয়া করি, আমার বাবার জন্য, এবং আমি যাদের বাবা অথবা মা নেই সবার জন্য মন থেকে দোয়া করছি।
তোমরা অবশ্যই তোমাদের বাবা এবং মায়ের স্বপ্ন পূরণ করবে নার্সিং এ এসে ইনশাআল্লাহ। ভাইয়া আপনি তো অ্যান্সার দিচ্ছেন না। ওকে নাবিলা জি, আপনি আবার প্রশ্ন করুন, সবার অ্যান্সার তো দেওয়া পসিবল না। ওকে শাহিনা চম্পা, সে বান্দরবান থেকে আমাদেরকে শুনছে। ওকে দেন প্রান্ত চৌধুরী, বিএসসি দের এক্সাম দিলে, ওকে বিএসসি মডেল টেস্ট এক্সাম দিতে চাই ভাইয়া। ওকে মডেল টেস্ট এক্সাম দিতে পারবেন, নো প্রবলেম। ফরিদপুর থেকে ওকে অনেকেই আছে ভাইয়া, আপনার মাথায় আসছে মানব সেবা করার ইচ্ছা অনেক আগে থেকেই, এজন্যই। ওকে ও সে নিজের মাথায় আসছে। ওকে শারমিন আক্তার, সে নিজের ইচ্ছে থেকেই নার্সিং আসতে যাচ্ছে মানুষের সেবা করার জন্য, মানব সেবা করতে পছন্দ করি। ওকে ভেরি গুড ভাইয়া। আমার আশা ছিল আমি ডাক্তার হব, কিন্তু জিপিএ কম, তাই ভাবলাম ডাক্তার না হতে পারি, নার্সিং পড়ে তো মানুষের সেবা করতে পারবো। আর ইচ্ছে আমার মা বাবা দুজনের অনুপ্রেরণায় নার্সিং এ পড়ার ইচ্ছা, আল্লাহ কবুল করুক। ওকে আমিন। ওকে সৈয়দ হক, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক এবং আমরা সবাই তোমার জন্য দোয়া করি তুমি যেন সরকারি নার্সিং এ চান্স পাও। ওকে লিটন লিখেছে ভাইয়া ওকে সে হচ্ছে একজন, ওর ওয়াইফকে সে ডিপ্লোমা নার্সিং পড়াতে চায়। ওকে ভেরি গুড। আরিয়ান রহমান আতিফা লিখেছে ভাইয়া অনুপ্রেরণা বলতে নিজের কাছেই নার্সিং প্রফেশন অনেক ভালো লাগে, বলতে গেলে নার্স হওয়া আমার লক্ষ্য স্বপ্ন, মানব সেবা করতে পারবো, সব রকমের মানুষের সান্নিধ্যে যেতে পারবো, তাদেরকে অনুভব করতে পারবো, আর আর কি চাই। ওকে ভেরি গুড ভেরি গুড। সে জামালপুর থেকে আমাদের সাথে আছে। সৈয়দ হক, সে কিছু কুমিল্লা থেকে। ভেরি গুড সৈয়দ, আমিও কুমিল্লার ছেলে, যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? আমার ফোন নাম্বার রেখে দিও, পেজে দেওয়া আছে, প্লিজ চেক ইট। অ্যান্ড ওকে শারমিন একটা একটি প্রশ্ন করেছে ভাইয়া আমি যদি কোথাও চান্স পাই পরবর্তীতে অন্য জেলায় বদলি হওয়া যাবে? হ্যাঁ মাইগ্রেশন করা যায়, তুমি 10টা কলেজ চয়েস দেওয়ার পর 10টার যে কোনো একটাতে চান্স পেলে আবার তুমি ওই 10টার মধ্যেই যদি আবার মাইগ্রেট করতে চাও যে কোনো 3টার মধ্যে ট্রাই করতে পারবে, যে কোনো একটাতে হয়তো সিট ফাঁকা থাকলে ওখানে তোমাকে সেন্ড করা হবে, এবং যদি সিট না থাকে আগে যেখানে পড়ছো সেখানেই পড়তে পারবে। সুমি লিখেছে ভাই আমার ছোট থেকেই নার্সিং এ শিক্ষক হওয়ার স্বপ্ন। ওকে বাট মামা তো বোন নার্সিং এর প্রতি আরো ইচ্ছাটা জাগিয়েছে। ওকে ভেরি গুড। ঐশী লিখেছে মানব সেবা করার অনেক ইচ্ছা আর নিজের মা বাবার পাশে দাঁড়াতে চাই। ওকে ভালোভাবে পড়তে চাই, ভালোভাবে পড়াতে চাই। ওকে ভেরি গুড, উই উইশ অল দ্য বেস্ট ফর ইউ। এমডি রাজু আহমেদ লিখেছে ভাইয়া নার্সিং এ কোর্স শেষে লাইসেন্স এক্সাম বিষয়ে কিছু বলেন। ওকে নার্সিং এর কোর্স শেষ করার পর অর্থাৎ বিএসসি ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং কোর্স করার পরে বা মিডওয়াইফারি কোর্স করার পরে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত একটা পরীক্ষা আছে যেটাকে লাইসেন্সিং বা প্রি রেজিস্ট্রেশন পরীক্ষা বলা হয় বা অনেকে কম্প্রিহেনসিভ পরীক্ষাও বলে। সো একই পরীক্ষা, ওই পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ তুমি যে নার্সিং কোর্স করছো সেটার একটা প্রমাণ হচ্ছে লাইসেন্সিং পরীক্ষা। লাইসেন্সিং পরীক্ষায় পাশ করলে তুমি যে কোনো হাসপাতালে নার্স হিসাবে কাজ করার একটা লাইসেন্স পেয়ে যাবে, মানে এটা হচ্ছে একটা ধরনের সার্টিফিকেট। ওকে সো নার্সিং কোর্স করার পরে ওই পরীক্ষাটা হচ্ছে মেইন, ওই পরীক্ষাতে মোটামুটি সবাই পাশ করে, খুব কম সংখ্যক লোকই ফেল করে যারা টোটালি পড়াশোনা করে নাই, বাট যারা ভালো করে পড়াশোনা করে 3-4 বছর তারা ওই লাইসেন্সিং পরীক্ষায় পাশ করে সহজেই, এবং ওইটা করার পর আমাদের যেরকম একটা ন্যাশনাল আইডি কার্ড দেয় নার্সিং কাউন্সিল থেকে, একজন এরকম একটা রেজিস্টার্ড নার্সের একটা আইডি কার্ড দিবে, ওইটাই হচ্ছে মেইন। ওইটা থাকলে তুমি সরকারি বেসরকারি যে কোনো হাসপাতাল যে কোনো নার্সিং কলেজে টিচার হতে পারবে। এটা হচ্ছে লাইসেন্সিং পরীক্ষা। ওকে জি আমরা সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। ওকে দেন জগদীশ মন্ডল লিখেছে ভাইয়া লাস্ট ইয়ারে বিএসসি তে হাইয়েস্ট লোয়েস্ট মার্ক কত ছিল? ওকে আসলে হাইয়েস্ট লোয়েস্ট মার্ক ওইভাবে স্পেসিফিক ভাবে জানা যায় না, তবে লোয়েস্ট মার্ক মোটামুটি 70-র কাছাকাছি থাকে আর হাইয়েস্ট মার্ক 90 আপ থাকে, ঠিক আছে? 100তে 90 আপ থাকে হাইয়েস্ট মার্ক, আর লোয়েস্ট মার্ক থাকে মোটামুটি 70 বা 70-এর কাছাকাছি। ওকে ওকে দেন নার্সিং এক্সামের কেমন লেট হবে? নার্সিং ভর্তি পরীক্ষা তো বললাম অলরেডি, রিসেন্টলি হয়তো সার্কুলার দিবে
রিসেন্টলি সার্কুলার দিবে, দেন মোটামুটি জুন জুলাই মাসে পরীক্ষা হওয়ার পসিবিলিটি আছে। তবে সার্কুলারের মোটামুটি 1 মাসের মধ্যেই পরীক্ষা হয়। যেদিন সার্কুলার দিবে দেশের পরিস্থিতি যদি ভালো থাকে, অর্থাৎ কোভিড সিচুয়েশন যদি ভালো থাকে, অবশ্যই 1 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। ওকে, সো সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকে এ পর্যন্তই। আমি চলে যাব, আমাকে একটু এয়ারপোর্ট যেতে হবে, আমাদের একজন রিলেটিভ আসবে, তাকে রিসিভ করার জন্য যাব। ওকে, সো আই থিঙ্ক সবাই সবার মূল্যবান সময় দিয়েছো, এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর প্রতি 10 দিন পর পর আমাদের একটা লাইভ সেশন থাকবে, সেখানেও প্রশ্ন করতে পারো। আচ্ছা, আমাকে ফোন করে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার আমার পেজে একটা মেসেজ দিলে অটোমেটিক আমার ফোন নাম্বার পেয়ে যাবা, এবং আমার পেজের কভার ফটোতেও আমার ফোন নাম্বার দেওয়া আছে। ওকে ওকে, একজন একটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে, ভাই আনসার প্লিজ, 2টা হিউম্যানিটিজ এসএসসি-তে এসএসসি কত লাগবে? জি, আপনার জিপিএ কত আছে সেটা বলুন। যদি হিউম্যানিটিজ গ্রুপ হয় টোটাল এসএসসিতে 2.5 থাকা লাগবে কমপক্ষে, এইচএসসিতে টোটাল 2.5 থাকা লাগবে। ওকে, এবং টোটাল 6 পয়েন্ট বা তার বেশি থাকা লাগবে। ওকে, সো এটা অফ করে দাও, নো প্রবলেম। ওকে, সো এসএসসিতে কমপক্ষে 2.5 এবং এইচএসসিতে কমপক্ষে 2.5, এবং এসএসসি প্লাস এসএসসিতে টোটাল 6 পয়েন্ট বা তার বেশি হলে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করা যাবে। আর বিএসসির ক্ষেত্রে এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট এবং টোটাল কমপক্ষে 7 পয়েন্ট হলে বিএসসিতে অ্যাপ্লাই করা যাবে। ওকে, সো ওকে, সো সবার জন্য শুভকামনা, যারা আমার পেজ এবং আমাকে ফলো করছেন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। যদি কারো কোনো কিছু জানতে ইচ্ছে হয় বা কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, যেটা আমি লাইভে হয়তো বলতে পারিনি। জানাতে পারেন, আমি চেষ্টা করব আনসার করার জন্য। ওকে, রন লিখেছে, ভাইয়া নার্সিংয়ে পড়লে আমাদের ছেলেদের কেউ মেয়ে মানুষ মনে করে কেন? এই বদনামের জন্যই গতবার চান্স পেয়েও ভর্তি হয়নি। ওকে, এটা ভেরি আনফরচুনেট, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। আসলে আমাদের সোসাইটিতে এবং আমাদের কালচারে নার্সিং প্রফেশনটাকে মনে করে সাধারণ মানুষ যে এটা মেবি মনে হয় শুধু মেয়েদের প্রফেশন। আসলে ইট ইজ নট ট্রু। ওকে, এটা ঠিক নয়। নার্সিং এমন একটা প্রফেশন, মহান প্রফেশন, যেখানে ছেলে এবং মেয়ে উভয় জেন্ডারের পিপলরাই নার্সিং প্রফেশনকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবে। যেমন ডক্টররাও কিন্তু পুরুষ মহিলা আছে। ওকে, সো নার্সিংয়ে পুরুষ মহিলা থাকলে কি প্রবলেম কোথায়? সেটা হচ্ছে আমাদের মেন্টালিটিতে এখনও একটু প্রবলেম আছে, কারণ মানুষ জানে না, মানুষ এতদিন জেনে আসছে যে হয়তো নার্স শুধু মেয়েরাই হয়। আসলে না, সে হয়তো হসপিটাল পুরোপুরি ঘুরেনি ভালোভাবে, বা সে হয়তো আইসিইউতে যায়নি বা সিসিইউতে যায়নি বা ইমার্জেন্সিতে যায়নি, সে হয়তো মেল নার্স দেখেনি, সেজন্য মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে। বাট মানুষের কথায় কান দিয়ে লাভ নেই। মানুষ তোমার বাড়িতে এসে রান্না করে দিবে না, বা তোমাকে কোনো টাকা দিবে না এক্সট্রা। সো তোমার লাইফ তোমাকে লিড করতে হবে। তুমি নার্স হলে তুমি মানুষের সেবা করতে পারবে, দেন এটাকে প্রফেশন হিসাবে বেছে নিতে পারবে। অর্থাৎ তুমি এটা থেকে তুমি একভাবে মানুষের সেবাও করতে পারছো, প্লাস তুমি আর্ন করতে পারছো। সো হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্যাট? সো আই থিঙ্ক মানুষের কথাতে কান না দিয়ে নিজে ভালো কিছু করার ট্রাই করো। অবশ্যই নার্সিং থেকে অনেকেই অনেক ভালো কিছু করছে, দেশে সরকারি জব করছে, বা অনেকে প্রাইভেট হসপিটালে জব করছে, বা অনেকে নার্সিংয়ে টিচার হয়েছে, অনেকে হেলথ প্রজেক্টে কাজ করছে, অনেকে বিভিন্ন কোম্পানিতে নার্স হিসাবে আছে। নার্সিং ছাড়াও অনেকে এখানে ছাড়াও অর্থাৎ দেশের বাইরেও অনেকে ভালো কিছু করছে, জব করছে, পড়াশোনা করছে। ওকে, সো দেয়ার আর লটস অফ অপরচুনিটিস ওয়েটিং ফর ইউ। অনেক অপরচুনিটি তোমাদের জন্য ওয়েট করছে। সো জাস্ট ভালো করে পড়াশোনা করো। ওকে, লিটন লিখেছে তার খুব কাছের একজন, সে নার্সিংয়ে কোচিং করছে ভর্তি হওয়ার জন্য, তার উদ্দেশ্যে কিছু বলার জন্য। হ্যাঁ, অবশ্যই ভালো করে বা পড়াশোনা করেন, প্রিপারেশন নিন। যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন এবং প্রস্তুতি যদি ভালো হয়, সেক্ষেত্রে অবশ্যই চান্স পাবেন। এবং আমরা সবাই আপনাদের সবার জন্যই দোয়া করি যেন সবাই ভর্তি পরীক্ষা ভালো করতে পারেন। আর
যেহেতু সার্কুলার রিসেন্টলি দিবে, সো সার্কুলার কবে দিবে সেই ধরনের প্রশ্ন না করাই বেটার। সার্কুলার দিলে আমরা প্রয়োজনে আবার লাইভ করব এবং তোমাদের সাথে শেয়ার করব সব ইনফরমেশনগুলো। না, লাইসেন্স এক্সাম দেওয়ার পর কোনো টাকা লাগবে না। আপনি যে হসপিটালে কাজ করতে চান সেখানে লোক থাকে যদি পরিচিত, তাহলে তো ভালো। না হলে ওই হসপিটালের অথরিটির মাধ্যমে আপনি সেখানে সিভি ড্রপ করবেন, আপনার সিভি অর্থাৎ আপনার কারিকুলাম ভিটা সেটা ড্রপ করবেন, দেন ওরা আপনাকে কল করবে জবের জন্য। ওকে, প্রাইভেট হসপিটাল। আর সরকারি জবের কথা তো বললাম, সরকারি জবের জন্য সার্কুলার হয়, সেটা বাংলাদেশ কর্ম কমিশন বা বিপিএসসি এর আন্ডারে পরীক্ষা হয়। সেখানে প্রথমে এমসিকিউ পরীক্ষা হয়, তারপর রিটেন পরীক্ষা হয়, তারপর ভাইভা পরীক্ষা হয়। তো সবগুলো স্টেপ অতিক্রম করার পর আপনি সরকারি নার্স হিসাবে জব করতে পারবেন। ওকে 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 সো থ্যাংক ইউ অল। সবাই এই লং টাইম আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি লাইভটি এই মুহূর্তেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 17 তারিখ আবারও দেখা হবে 7:30টায়, অর্থাৎ প্রতি 10 দিন পর পর আমাদের একটি লাইভ প্রোগ্রাম থাকবে। সে পর্যন্ত সবাইকে সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সো সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আর আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো কিছু করতে পারি এবং তোমাদেরও হেল্প করতে পারি। ওকে, সো এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।